জি ভাইয়া, আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আজকে আমাদের আচ্ছা, আই থিংক উই আর লাইভ নাও। সো আজকে হচ্ছে আমাদের আইসিটি ক্লাসের উপর তৃতীয় ক্লাস, বা বলতে পারো আজকে আমাদের এইচটিএমএল অধ্যায়ের তৃতীয় ক্লাস। সো ফার্স্ট অফ অল আমি সবার থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আমার বাসায় উপরের তলায় কাজ চলতেছে, হ্যাঁ, কনস্ট্রাকশনে কাজ চলতেছে। দ্যাটস ওয়াই আজকে মেবি একটু নয়েজ হতে পারে, ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো সেক্ষেত্রে আমি বলবো সবাইকে একটু এই নয়েজটা কনসিডার করতে, এবং আমি চেষ্টা করছি যে জোরে কথা বলার, ঠিক আছে? সো তোমরা যারা আছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে মেনশন করে দাও, এবং আজকে ক্লাসটি আমরা শুরু করে ফেলবো খুব দ্রুতই। এবং আজকে আমরা মোরলেস যে গত দুটো ক্লাস ছিল, গত দুটো ক্লাসে আমরা চেয়েছি যে বেসিক কিছু ধারণা দেওয়ার এবং তোমাদের কিছু বেসিক কনফিউশন ক্লিয়ার করার, এবং আইপি অ্যাড্রেস রিলেটেড বা অন্যান্য যে সকল ইস্যু ছিল, বেসিক ইস্যু, বেসিক যে ইন্ট্রোডাকশন ব্যাপারটা বলতে পারো এইচটিএমএল এর, সেগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য বা ধারণা দেওয়ার জন্য আজকে আমরা ডিরেক্ট কোডিং এ চলে যাব ইনশাল্লাহ। এবং আস্তে আস্তে ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে আশা করি। যারা ক্লাসগুলো ফলো করবে অবশ্যই ভালো লাগবে, হ্যাঁ। এবং আমরা চেষ্টা করব যে তোমাদের দিয়ে কোনো একটা প্রজেক্ট করিয়ে নেওয়ার জন্য, হ্যাঁ, বা আমি চাবো আর কি, আমি যদি এইচটিএমএল করাচ্ছি তাহলে এইচটিএমএল দিয়ে তোমাদের যদি কোনো প্রজেক্ট করানো যায়, সেটা আমার মাথায় আছে যে তোমরা নিজেরা তোমাদের নামের জন্য একটা ওয়েবসাইট বানাবা, বা আমি হয়তো একটা কাজ দিয়ে দিব যে এই কাজটা তোমরা করো। তো তোমরা বাসায় তোমরা যারা আছো তোমরা চাইলে মোবাইলেও কাজগুলো করতে পারো, ইভেন পিসিতেও করতে পারো। যে কোনো ডিভাইস দিয়ে আসলে এইচটিএমএল এর মতো সহজ প্রোগ্রামগুলো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করা যায়। তো আমরা চেষ্টা করব সেই জিনিসটা তোমাদের দিয়ে করিয়ে নেওয়ার, আমি চাবো। সো আমাদের অলমোস্ট 380 স্টুডেন্ট জয়েন করে ফেলছো। তোমরা আরো বাকিরা সবাই জয়েন করতে থাকো, ইনশাল্লাহ শুরু করে দিব আমরা খুব দ্রুতই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করব লাইভে যা কিছু দেখানো যায় আর কি। এইচটিএমএল চ্যাপ্টারটা যদিও অতটা ইন্টারেস্টিং লাগে না তোমাদের, বাট যারা আসলে ওই একটু কম্পিউটার নিয়ে কোডিং করতে পছন্দ করো বা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পছন্দ করো, তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, হ্যাঁ। আর এবং এটা এইচটিএমএল চ্যাপ্টারটা এত কঠিন না, আর তোমরা ভয় পেও না, হ্যাঁ। তোমরা অনেকে ভয় পেয়ে যাচ্ছ হয়তো যে আইসিটি তে দুটো চ্যাপ্টার একই সাথে চলতেছে, কিভাবে আমরা এটার সাথে মানিয়ে নিব। তাহলে আমাকে বলতে হবে যে আসলে তোমাকে সিস্টেমের সাথে মানিয়ে নেওয়া উচিত তোমাদের। তাহলে দেখবা যে আসলে যে কোনো সময়, হ্যাঁ, শুধু এটা না, তোমরা এখানে একটা কোর্স করতে এসেছো, শুধু এটা না, যে কোনো জায়গায় যাবা দুনিয়াতে, চেষ্টা করবা সিস্টেমের সাথে নিজেকে মানিয়ে নিতে, হ্যাঁ। তাহলে দেখবা যে মানে কমপ্লেন করার জায়গাটা থাকবে না। অনেকে তোমরা অনেক ধরনের কমপ্লেন করো যে দুটো ক্লাস হচ্ছে, চারটা ক্লাস হচ্ছে, এই টিচার নিচ্ছে, ওই টিচার নিচ্ছে, কেন এরকম হচ্ছে না, কেন ওরকম হচ্ছে না, বোর্ডে নেওয়া হোক, স্লাইডে নেওয়া হোক, বা কেউ কেউ বলতেছো, মানে এক এক ধরনের এক একজনের এক এক রকমের প্রায়োরিটি থাকে, স্বাভাবিক। তোমার ক্লাস নেওয়ার বা ক্লাস করার অভিজ্ঞতা আরেকজনের সাথে মিলবে না, স্বাভাবিক, এবং তোমার প্রায়োরিটি গুলো অন্যরকম হবে। একটু যদি তোমরা সিস্টেমের সাথে নিজেকে খাপ খাইয়ে নাও, তাহলে ব্যাপারটা কি হবে, ফার্স্ট অফ অল তোমার ভেতর থেকে কোনো কমপ্লেন আসবে না, হ্যাঁ, যে তুমি কোনো কমপ্লেন করতে হবে না। সেকেন্ড অফ অল, যদি কোনো কিছু তোমার মানে তোমার প্রায়োরিটি অনুযায়ী চলে আসে সিস্টেমের মধ্যে, তখন তোমার কাছে এমনিতে ভালো লাগবে ব্যাপারগুলো, হ্যাঁ। সো আমি এটা প্রিফার করি নিজেও, হ্যাঁ। আমিও বর্তমানে যেখানে আছি বা যেখানেই যাই না কেন, আমি হয়তো যেটা চাই সেটা পাই না, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আসলে সিস্টেমটা আমার জন্য কি বলবো, বা সিস্টেমটা ভালো না, ঠিক আছে। সিস্টেমটা হয়তো ভালো, বাট আমি হয়তো ওটার সাথে খাপ খাইয়ে নিতে পারছি না। সো আমার তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে সিস্টেমের প্রতি বা সিস্টেমের উপর তুমি মানে অ্যাডাপ্ট হওয়া শিখো। দেখবে যে আসলে দুনিয়াতে অনেক কিছু মানে তুমি গেইন করতে পারবা এটা দিয়ে, হ্যাঁ। সো অনেক কথাবার্তা বলে ফেললাম, এবং আলটিমেটলি হ্যাঁ, অনেকে ভালো লাগবে, অনেকে খারাপ লাগবে, এটা আমি জানি, হ্যাঁ। কারণ সবার তো ভালো লাগবে না সবকিছু। সো এটাই স্বাভাবিক ব্যাপার। আমরা চেষ্টা করব আজকে এইচটিএমএল এর ডিরেক্ট কোড করে তোমাদের দেখানোর। সো হোপফুলি আমরা লাস্ট ক্লাসে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেখছিলাম, ওটা শেষ করতে পারিনি। আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করব,
এবং সেই জিনিসটা দেখে আমরা সামনে আগাবো। সো চলো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এন্ড আবারও বলে নিচ্ছি যে আমার বাসায় উপরের তলায় কনস্ট্রাকশনের কাজ চলছে। সো আই এম রিয়েলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। হ্যাঁ, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হলেও হতে পারে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। লাস্ট ক্লাস আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকেও আমরা সেই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব এবং এটা ইন ডেপথ আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, এবং আমি কমেন্ট আপাতত দেখছি না। তোমরা একটা যেটা কাজ করবা, আমি দেখি যে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মিস হয়ে যায়। হ্যাঁ, তোমরা উল্টোপাল্টা কমেন্টের কারণে। সো আমি একটা রিকোয়েস্ট করবো, ইটস এ রিকোয়েস্ট ফ্রম মি, যে তোমরা, আমি যখন একটা কন্টেন্ট পড়ানো শুরু করব তখন কোয়েশ্চেন করবা না। কন্টেন্টটা শেষ হলে তারপর আমি তোমাদের সময় দিব 2 মিনিট, তোমরা কোয়েশ্চেন করো, তখন তোমরা কোয়েশ্চেন করবা। ঠিক আছে, এখন আপাতত কেউ কোয়েশ্চেন করো না কন্টেন্ট রিলেটেড। আমি আগে পড়াই, দেন তোমাদের থেকে কোয়েশ্চেন নিব। তাহলে যেটা হবে, আমিও ডিস্ট্রাক্ট হব না, তোমাদের কোয়েশ্চেন গুলো আমার কাছে আসবে। ইভেন তোমাদের কোয়েশ্চেন গুলো আমার কাছে আসার তো আরেকটা ওয়েও আছে, তোমরা জানো, ওয়েব অ্যাপ। তোমরা তো ওয়েব অ্যাপে ইজিলি কোয়েশ্চেন গুলো সাবমিট করতে পারো। তো সেখান থেকে সাবমিট করেও আসলে কোয়েশ্চেন গুলো আমার কাছে তোমরা পাঠাতে পারো। ওকে, সো আমরা শুরু করে দিই। আমরা ওয়েবসাইট স্ট্রাকচার দেখছিলাম, তো আজকে ওটা নিয়ে শুরু করব এবং সামনে যাওয়ার চেষ্টা করব। আমরা বলেছিলাম যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বলতে কি বুঝি। স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে কাঠামো, রাইট? স্ট্রাকচার মানে হচ্ছে কাঠামো। কাঠামো, যে বিভিন্ন জিনিসপত্রগুলো কিভাবে সাজানো আছে, না? স্ট্রাকচার মানে হচ্ছে কাঠামো। তাহলে একটা ওয়েবসাইটে বিভিন্ন ওয়েব পেজ গুলো কিভাবে সাজানো আছে, কোথায় কেমন করে যেতে হয়, কেমন করে ব্যাক করতে হয়, কেমন করে নেভিগেট করতে হয়, এই জিনিসগুলো আসলে ওয়েবসাইটের স্ট্রাকচারকে মিন করে। এবং আমরা দেখেছিলাম যে ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার ছিল 4টা। প্রথম যে স্ট্রাকচারটা দেখেছিলাম সেটাকে আমরা বলেছিলাম ট্রি স্ট্রাকচার। এবং ট্রি স্ট্রাকচারটা দেখতে একদমই সহজ ছিল, একদমই জাস্ট ট্রি এর মতো, রাইট? একটা ব্রাঞ্চ, সেখান থেকে দুটো ব্রাঞ্চ হয়, সেখান থেকে আরো ব্রাঞ্চ হয়, তো এইভাবে ব্রাঞ্চ আউট করে। এটাকে আমরা বলেছিলাম ট্রি স্ট্রাকচার। সো এটা আমি আর নতুন করে দেখানোর তেমন কিছু নাই, তাও আমরা একটু করে লিখে দিতে পারি। সো দিস ওয়াজ আওয়ার ট্রি স্ট্রাকচার, যে আমরা কি করব, এইভাবে ব্রাঞ্চ আউট করব, রাইট? একটা থেকে দুটো আসবে, সেখান থেকে আরো অনেকগুলো আসবে, এইভাবে ব্রাঞ্চ আউট করবে আমাদের জিনিসগুলো। সো আমরা এটা ডুপ্লিকেট করে দিই এন্ড ফাইনালি আমাদের এখান থেকেও হয়তো নিচে আরেকটু যাবে, না? অনেক লেভেল পর্যন্ত নিচে যেতে পারে। সো এটাই ছিল আমাদের একটা ট্রি স্ট্রাকচার। সো এখানে আসলে একটা না, দুইটা না, তিনটা না, অনেকগুলো থাকতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এবং অনেকে আসলে জিজ্ঞেস বলেছো যে ভাই এক্সাম্পল দেন, আপনি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে দেখালে ভালো হয়। সো রিয়েল এক্সাম্পল ব্যাপারটা কি, যে সবসময় যে ট্রি স্ট্রাকচার দিয়ে কোনো একটা ওয়েবসাইট বানানো হবে এমন কথা না। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্ট্রাকচারের হাইব্রিডাইজেশন হয়ে থাকে, মানে অনেকগুলো স্ট্রাকচার মিলে একটা নতুন স্ট্রাকচারও বানানো হতে পারে। তো সেক্ষেত্রে একই রকম সবসময় হবে, এটা আসলে চিন্তা করাটা ভুল। সো যাই হোক, এখানে আমরা দেখলাম যে এখানে হচ্ছে এই স্ট্রাকচারটাকে আমরা বলছি ট্রি স্ট্রাকচার, এবং আলটিমেটলি এরকম অনেকগুলো স্ট্রাকচারই থাকতে পারে। তাহলে এইভাবে যদি এভাবে নিচে ব্রাঞ্চ আউট করে, এটাকে আমরা বলি ট্রি স্ট্রাকচার। এরপর আরেকটা স্ট্রাকচার ছিল যেটাকে আমরা বলেছিলাম নেটওয়ার্ক স্ট্রাকচার। নেটওয়ার্ক স্ট্রাকচারটা দেখতে কেমন ছিল, যে সেখানে আমার অনেকগুলো নোড থাকবে, অনেকগুলো ওয়েব পেজ থাকবে, সেই ওয়েব পেজগুলো একটা একটার সাথে ইন্টারলিংক থাকবে, জালের মতো, ঠিক না? নেটওয়ার্ক স্ট্রাকচারটা ছিল একটা একটার সাথে ইন্টারলিংক, জালের মতো। তাহলে এটা আরেকটা স্ট্রাকচার, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আমি আগে টপিক পড়াচ্ছি, তোমাদের কোশ্চেন নিচ্ছি না, কারণ আমি এখন টপিকে মনোযোগ দিচ্ছি। টপিকটা শেষ করি, কোশ্চেন গুলো নিব। এখন আপাতত কোশ্চেন করো না। তাহলে নেটওয়ার্ক স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচারটা কেমন দেখতে হয় তোমরা দেখেছো, যেরকম অনেকগুলো ওয়েব পেজ হয়তো থাকে, সেই ওয়েব পেজগুলো একটা আরেকটার সাথে ইন্টারলিংক থাকে, রাইট? সেই ওয়েব পেজগুলো একটা একটার সাথে অনেকভাবে ইন্টারলিংক থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। এইভাবে অনেকভাবে ইন্টারলিংক থাকতে পারে, যে আমার প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজ, দ্বিতীয় পেজের সাথে তৃতীয় পেজ, প্রথম পেজের সাথে তৃতীয় পেজ, আবার আমরা এখানে দেখতে পারি প্রথম পেজের সাথে হয়তো চতুর্থ পেজও কানেক্টেড, এইভাবে পঞ্চম পেজও কানেক্টেড। তো এইভাবে যদি ইন্টারলিংক থাকে, যে একই পেজের সাথে অন্যান্য একাধিক পেজের একাধিক কানেকশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারবো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক স্ট্রাকচার। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক স্ট্রাকচার। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটার সাথে অনেক ধরনের কানেকশন রয়েছে,
একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের অনেক ধরনের কানেকশন রয়েছে। ঠিক সেম ভাবে আরেকটা স্ট্রাকচার আছে যেটাকে আমরা বলতে পারি লিনিয়ার, বা এটাকে সিকোয়েন্সিয়ালও বলা হয়। সিকোয়েন্সিয়াল কাঠামো বা লিনিয়ার স্ট্রাকচার। সো আমি এখন কোশ্চেন নিচ্ছি না, আবারও বলে দিলাম, তোমাদের কোশ্চেন গুলো নিব, আমি এখন আপাতত পড়াই। হ্যাঁ, লিনিয়ার স্ট্রাকচারটা নাম শুনে বোঝা যাচ্ছে রৈখিক, হ্যাঁ রৈখিক, বা এটাকে সিকোয়েন্সিয়ালও বলা হয়। তো একটা সিকোয়েন্স মেনটেন করবে। দ্যাট মিনস এখানে যদি তোমার একটা ওয়েব পেজ থাকে, এখানে যদি আরেকটা ওয়েব পেজ থাকে, তার পাশে যদি আরেকটা ওয়েব পেজ থাকে, এই ওয়েব পেজ গুলো একটা সিকোয়েন্সিয়াল, মানে একটা পরপর আসবে। ঠিক আছে, একটা পরপর আসবে। তার মানে এখান থেকে তুমি এখানে যেতে পারবা লিনিয়ারলি, তারপর এখান থেকে এখানে যেতে পারবা, তারপর এখান থেকে এখানে যেতে পারবা। আবার ব্যাক করার সময় তোমাকে লিনিয়ারলি ব্যাক করতে হবে, তুমি এইভাবে লিনিয়ারলি ব্যাক করতে পারবা। এইভাবে যে ওয়েব পেজ গুলো থাকে বা ওয়েবসাইটটা বানানো হয়, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি লিনিয়ার স্ট্রাকচার। এবং এখানে হতে পারে যে প্রতিটা ওয়েব পেজের নিচে একটা করে সাব গ্রুপ থাকতে পারে, হ্যাঁ সাব পেজ থাকতে পারে। এবং সেক্ষেত্রেও দেখা যাবে যে এই পেজগুলোর মধ্যে যে কানেকশন রয়েছে আমাদের, সে কানেকশনটা হচ্ছে একটা লিনিয়ার কাঠামো, একটা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল অর্ডার। এইরকম বা এই টাইপের কাঠামোগুলোকে বা ওয়েবসাইট গুলোকে আমরা বলতে পারি লিনিয়ার স্ট্রাকচারে বানানো হয়েছে। এন্ড ফাইনালি, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের হাইব্রিড বলতে পারি আমরা, বা কম্বিনেশন স্ট্রাকচার। হাইব্রিড বলাটাই বেটার, হাইব্রিড বা কম্বিনেশন। এবং হাইব্রিডের নাম শুনে আসলে বুঝতে পারছো যে এখানে আমরা আগে তিনটা স্ট্রাকচার শিখলাম, সেই তিনটার কম্বিনেশন। ঠিক আছে, ধরো এখানে একটা ট্রি স্ট্রাকচার থাকতে পারে, আমি এখানে এইভাবে দেখাই। একটা ট্রি স্ট্রাকচার হয়তো থাকতে পারে, একটা ওয়েব পেজ থেকে আমার এরকম করে 2-3টা ওয়েব পেজ বের হয়েছে, এবং সেই দুই তিনটা ওয়েব পেজের সাথে আমার ধরো আরো অন্যান্য ওয়েব পেজ কানেক্টেড। আমি এখন কোয়েশ্চেন নিচ্ছি না, সো কোয়েশ্চেন করে লাভ নেই, আমি একটু পরে তোমাদের সময় দিব। সো দেখা যাচ্ছে এখানে একটা আমি ধরো ট্রি স্ট্রাকচার আঁকলাম, একটা ট্রি স্ট্রাকচার আমি ড্র করলাম। আমি তারপর যেটা করতে পারি, সেই ট্রি স্ট্রাকচারকে লিনিয়ার বানিয়ে দিতে পারি। কিভাবে? আমি হয়তো এখান থেকে কোনো একটা ব্রাঞ্চ থেকে আমি কি করব, লিনিয়ারলি যাওয়া শুরু করব। এখান থেকে কোনো ব্রাঞ্চ থেকে আমি হয়তো একটা লিনিয়ার স্টেপে যাওয়া শুরু করব। ধরো এগুলো হচ্ছে লিনিয়ার, যে আমি এখান থেকে এখানে গেলাম, তারপর এখান থেকে আবার ব্যাক করলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে আবার ব্যাক করলাম, এখান থেকে নিচে গেলাম, নিচে থেকে আবার ব্যাক করলাম। তো এরকম আমি কি এখানে একটা লিনিয়ার কাঠামো তোমাদের দেখাই দিলাম। আবার উপর থেকে যখন স্টার্ট করছিলাম তখন মনে হচ্ছিল এটা মনে হয় একটা ট্রি স্ট্রাকচার, একটা ট্রি এর মতো নিচে নামতেছে। ঠিক আছে, তারপরে আবার যেটা করতে পারি, এখানে একটা নেটওয়ার্ক কাঠামো আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ, যে এখানে অনেকগুলো নেটওয়ার্ক কাঠামো আমি এখানে বানাই দিতে পারি, যে ধরো এখানে অনেকগুলো পেজ আছে, এই ওয়েব পেজ গুলো আবার নিজেদের মধ্যে নেটওয়ার্কের মতো কানেক্টেড। ঠিক আছে, যে এটার সাথে এই পেজ, এটার সাথে এই পেজ কানেক্টেড, তার সাথে আবার এই পেজ কানেক্টেড, চিন্তা করতে পারো এটার সাথে এই পেজ কানেক্টেড, এটার সাথে এই পেজ কানেক্টেড। এইভাবে আমরা একটা নেটওয়ার্ক স্ট্রাকচারও চাইলে বানাতে পারি। তার এখানে মনে হচ্ছে ট্রি আছে, এখানে মনে হচ্ছে একটা লিনিয়ার অংশ আছে, এখানে মনে হচ্ছে একটা ট্রি এর কথা বললাম, এখানে মনে হচ্ছে একটা নেটওয়ার্ক স্ট্রাকচার আছে। তাহলে এইভাবে আমি যদি এমন একটা ওয়েবসাইট বানাই যেটার মধ্যে সব ধরনের বৈশিষ্ট্য মনে হচ্ছে আছে, এটাকে বলা হবে হাইব্রিড স্ট্রাকচার। এন্ড অল দি স্ট্রাকচারস যেটা আমি ডিসকাস করলাম, এই স্ট্রাকচারের মধ্যে যে সব সময় মানে একটা দিয়ে বানালে তোমাকে এটা দিয়ে লিনিয়ারলি বানাতে হবে এমন কোনো কথা নেই। তুমি হয়তো তোমার ওয়েবসাইটের কোনো একটা অংশকে লিনিয়ার বানালা, যেমন তুমি হয়তো কতগুলো বইয়ের নাম লিস্ট শো করতেছো। আমরা বিভিন্ন মুভি ডাউনলোড করি না টরেন্ট থেকে অনেকে, তো মুভি ডাউনলোড করার সময় কি দেখি, অনেকগুলো পেজ দেখি না? বা বিক্রয়.com এ যখন তোমরা গিয়ে বিভিন্ন কিছু সার্চ করো, ওখানে অনেকগুলো পেজ পাও না, যে নেক্সট নেক্সট নেক্সট, তারপর প্রিভিয়াস প্রিভিয়াস প্রিভিয়াস, এরকম করে অনেকগুলো পেজ পাও না? ওই পেজের যে কাঠামো সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো ওই পেজগুলো। কারণ ওখানে কি আছে, একটার পর একটা, যে ফার্স্ট, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওখান থেকে আবার ব্যাক করা যায় প্রিভিয়াসলি, ঠিক না? তাহলে ওগুলো হচ্ছে কাইন্ড অফ লিনিয়ার একটা স্ট্রাকচার। আর তারপর যেটা বললাম, নেটওয়ার্ক স্ট্রাকচারটা আসলে খুবই অতটা এফিশিয়েন্ট না, কারণ এখানে অতিরিক্ত কানেকশন দেয়া আছে, যে এই পেজ থেকে এখানে যাওয়া যায়,
আবার চাইলে তুমি ঘুরে এখানে আসতে পারো, অথবা ডিরেক্টলি প্রথম পেজ থেকেই থার্ড পেজে চলে যেতে পারো। সো এই নেটওয়ার্কের মধ্যে কি আছে, একটা এফিসিয়েন্সির অভাব আছে, যেখানে অতিরিক্ত তার ইউজ করা হয়েছে বা কানেকশন ইউজ করা হয়েছে, যদিও দরকার ছিল না। আর ট্রিটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি কি করলাম, একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলাম, সেখান থেকে তাদের ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে দুটো আলাদা ডিপার্টমেন্ট, সেই দুটো আলাদা ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলাম, সেই ডিপার্টমেন্টে হয়তো আরো কিছু সাব সেকশন আছে, সেই সাব সেকশনে গেলাম, তারপর এখান থেকে পাশের ডিপার্টমেন্টে হয়তো দুইটা সাব সেকশন আছে, তাহলে দুইটা সাব সেকশনে গেলাম। তাহলে এইভাবে এই স্ট্রাকচার গুলো কাজ করে। এন্ড অ্যাজ আই মানে অলরেডি সেড, যে এটা যে সবসময় তোমাকে মেনেই চলতে হবে, মানে তুমি ট্রি বানাইছো, ট্রি দিয়ে শুরু করছো মানে তোমাকে ট্রি হইতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমার মানে তোমার ইন্ডিপেন্ডেন্সি আছে, তুমি চাইলে তোমার নিজের ইচ্ছা মতো করে যেভাবে ইচ্ছা তুমি ডিজাইন করতে পারো। বাট ধরা হয় যে এটা একটা, এগুলো হচ্ছে একটা স্ট্রাকচার, ঠিক আছে? তুমি যখন কাউকে রেফার করবা যে আমার এই ওয়েবসাইটটা ট্রি স্ট্রাকচার দিয়ে বানানো, তখন তার মাথার মধ্যে এই ছবিটা চলে আসবে, তখন সে তোমার ওয়েবসাইটটা আরো ভালো করে অ্যানালাইজ করতে পারবে। সো এই ওয়েবসাইট গুলোর কাঠামোর এই একটা মাত্র বৈশিষ্ট্য, হ্যাঁ, যে কাঠামো বানানোর উদ্দেশ্য কি, সো দ্যাট এটা ডেভেলপমেন্টে তোমাকে হেল্প করে, এবং যারা জানে না, যাদেরকে তুমি নতুন করে ওয়েবসাইটটা দিবা, তারা এটা অ্যানালাইজ করতে সুবিধা হয়, বা তারা এটা নেভিগেট করতে তাদের জন্য সুবিধা হয়। ওকে, সো হ্যাঁ, এইবার তোমরা কোয়েশ্চেন গুলো করতে পারো, ঠিক আছে? এখন আমি তোমাদের কমেন্ট গুলো দেখবো। আমি এইভাবে আসলে করার চেষ্টা করব, সো দ্যাট আমিও ডিস্ট্রাক্ট না হই, তোমরাও আসলে কমেন্টের মাঝে হারিয়ে না যাও, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমার চোখের সামনে চলে আসে। ইউসি ব্রাউজার কি হাইব্রিড? ইউসি ব্রাউজার তো একটা ব্রাউজার ভাইয়া, আমি তোমাদের যে পিডিএফটা দিয়েছিলাম ওখানে লেখা ছিল ব্রাউজার কি জিনিস। ব্রাউজার হচ্ছে যে আমাদের সার্ভারের সাথে কি করে, কমিউনিকেট করে। তুমি একটা ওয়েবসাইট লিখে সার্চ করো ব্রাউজারে, ওই ব্রাউজারটা কি করে, ওই রিকোয়েস্টটাকে সার্ভারে পাঠায়। ফেসবুক লিখে সার্চ করেছো, ফেসবুকের সার্ভারে পাঠাবে, তারপর ফেসবুকের সার্ভার ওখান থেকে ওই কন্টেন্ট গুলো তোমাকে পাঠিয়ে দিবে ব্রাউজারে, তারপর তুমি দেখতে পাবা। ব্রাউজার ইজ এ সফটওয়্যার যেটার মাধ্যমে তুমি এই ওয়েব পেজগুলো দেখতে পারো। ভাইয়া গুগল কি লিনিয়ার? গুগলের পেজগুলো, হ্যাঁ, অনেকগুলো পেজ তো থাকে, তোমরা জানো যে 1 2 3 4 5 করে অনেকগুলো পেজ থাকে। আবার তুমি কিন্তু চাইলে ওই প্রতিটা পেজ থেকে 5 নাম্বার পেজ থেকে চাইলে 1 নাম্বার পেজে আসতে পারো, 3 নাম্বার পেজে আসতে পারো, 2 নাম্বার পেজে আসতে পারো, ঠিক না? তো এটা কাইন্ড অফ লিনিয়ার বাট টোটালি লিনিয়ার না। যেমন আমি দেখো এখানে কি পাচ্ছি, যদি আমি লিনিয়ার কাঠামোর দিকে খেয়াল করি, যে আমার 3 নাম্বার পেজে যেতে হলে আগে এখান থেকে যেতে হবে, তারপর এখানে যেতে হবে, ঠিক না? আবার 3 নাম্বার পেজ থেকে তুমি যদি প্রথম পেজে ব্যাক করতে চাও, তোমাকে আগে দ্বিতীয় পেজে ব্যাক করতে হবে, সেখান থেকে ফার্স্ট পেজে ব্যাক করবে। সো গুগল যে লিস্টটা দেওয়া থাকে সেটা কাইন্ড অফ লিনিয়ার বাট টোটালি লিনিয়ার না। ওকে, নেটওয়ার্কের ক্ষেত্রে যে কোনো পেজ থেকে কি ডাইরেক্ট প্রথম পেজে যাওয়া মানে ব্যাক করা যায়? আমরা কি করলাম, আমাদের নেটওয়ার্কের পেজ কি ছিল, কোথায়, এখানে ছিল, হ্যাঁ। তাহলে আমরা যেটা বললাম, তোমার কোয়েশ্চেন নেটওয়ার্কের পেজ থেকে কি ডাইরেক্ট প্রথম পেজে যাওয়া মানে ব্যাক করা যায়? দেখো তুমি যদি এই পেজে চিন্তা করো, এই পেজ থেকে তো অবশ্যই কানেকশন আছে, তাহলে তুমি অবশ্যই ব্যাক করতে পারবা। এই পেজ চিন্তা করো, হ্যাঁ, এই পেজ থেকে তো কানেকশন আছে, তাহলে তুমি অবশ্যই ব্যাক করতে পারবা। সো নেটওয়ার্ক মানে হচ্ছে জালের মতো থাকবে, একাধিক রিডান্ডেন্ট কানেকশন তার মধ্যে থাকবে, সোজা কথা, ঠিক আছে? এরপর কি লিখছো, সো দ্য হাইব্রিড স্ট্রাকচার ইজ কম্বিনেশন অফ ট্রি, নেটওয়ার্ক এন্ড লিনিয়ার স্ট্রাকচার। হ্যাঁ, ভেরি গুড। নেটওয়ার্ক স্ট্রাকচার কিভাবে ওয়েব লিঙ্কড স্ট্রাকচার? ওয়েব লিঙ্কড বলতে আসলে এটাই নেটওয়ার্ককে বোঝানো হয়। ওয়েব লিঙ্ক মানে নেটওয়ার্ক, যে দেখো এই ওয়েব পেজটা এটার সাথে লিঙ্কড, এটার সাথে আবার এটা লিঙ্কড, এটার সাথে আবার এটা লিঙ্কড। তো ওয়েব লিঙ্ক মানেই নেটওয়ার্ক কাঠামো, হ্যাঁ, দুটো একই কথা বোঝায়। হ্যাঁ, ওয়েবসাইটের স্ট্রাকচার মোটামুটি তোমাদের বইয়ের টেক্সট বই অনুযায়ী 4 প্রকার, বাট তোমরা যদি গুগলে সার্চ করো দেখবে আসলে অনেক ধরনের ওয়েবসাইট আছে, হ্যাঁ, অনেক প্রকার আছে, বাট অ্যাকর্ডিং টু ইওর বই আমরা, আচ্ছা, এগুলার কাজ কি? এগুলার কাজ হচ্ছে ওই যে বললাম ভাইয়া, যে একটা ওয়েবসাইট সম্পর্কে তোমাকে ধারণা দেয়া, ঠিক আছে? যে ওয়েবসাইটটা হয়তো এরকম করে গঠিত হয়েছে, বা এরকম করে একটা পেজের নিচে 2টা পেজ, তার আন্ডারে হয়তো আরো কিছু পেজ, জাস্ট কিছু ধারণা পাওয়া, হ্যাঁ, বা যারা ডেভেলপ করবে তাদের জন্য সুবিধা হবে বুঝতে তোমার ওয়েবসাইট।
হাইব্রিড বেশি ইউজ হয় না? হ্যাঁ, হাইব্রিডই সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, ওই যে বললাম এগুলো কিন্তু স্পেসিফিক কোনো তুমি এক্সাম্পল খুঁজে পাবো না, হ্যাঁ? যে এটা শুধু একদম ট্রি দিয়ে বানানো হয়েছে এমন কোনো তুমি স্পেসিফিক ওয়েবসাইট খুঁজে পাবা না। কারণ নরমাল লাইফে বা আমাদের ডে টু ডে লাইফে শুধুমাত্র ট্রি হবে এরকম কিন্তু এফিশিয়েন্ট না। আমরা চাই কি? আমাদের হয়তো এই পেজে আছি, আমি কিন্তু চাইলে আমার হোম পেজে চলে যাওয়ার জন্য, ঠিক না? এটা আমার বেশি সুবিধা, ঠিক না? আমি এই পেজ থেকে আমি হোম পেজে যেতে পারবো, যাতে এরকম সুবিধা দেওয়া থাকে আমার ওয়েবসাইটে। তোমাকে যদি বারবার আস্তে আস্তে উপরে এক লেভেল করে উপরে আসতে হয়, তাহলে এটা একটু বোরিং না দেখতে, বা একটু কষ্টকর না? তাহলে নরমালি তুমি এক্স্যাক্টলি এই এক্সাম্পল পাবা না যে শুধুমাত্র ট্রি দিয়ে বানানো হয়েছে, শুধুমাত্র নেটওয়ার্ক দিয়ে বানানো হয়েছে, এরকম এক্সাম্পল কোথাও পাবা না, ঠিক আছে? এগুলোর কিছু কিছু বৈশিষ্ট্য পাবা, বাট হুবহু তুমি এটার এক্সাম্পল পাবা না, ঠিক আছে? ভাইয়া স্ট্রাকচার গুলো কিভাবে বানাইতে হয়? স্ট্রাকচার গুলো কোনোভাবে বানাতে একদম সহজ। দেখো তুমি কি করলা, তুমি একটা ইউনিভার্সিটি ওয়েবসাইট বানাবা, তাহলে তুমি একটা হোম পেজ ডিজাইন করবে, একটা ওয়েব পেজ। আমরা এইচটিএমএল একটু পরে দেখবো। সেই এইচটিএমএল সেই ওয়েব পেজের মধ্যে দুইটা লিংক দেওয়া থাকবে। সেই দুইটা লিংক দিয়ে তুমি ক্লিক করলে এখানে যাবা, এই লিংকে ক্লিক করলে তুমি এখানে যেতে পারবা, ঠিক আছে? তারপর এই ওয়েব পেজে হয়তো এখানে তিনটা লিংক আছে, সেই একটা লিংক ক্লিক করলে এখানে যাবা, দ্বিতীয় লিংক ক্লিক করলে এখানে আসবা, তৃতীয় লিংক ক্লিক করলে এখানে আসবা, তিনটা পেজ শো করবে। এগুলো হচ্ছে মানে হাইপার লিংক, ঠিক আছে? এই ওয়েব পেজের মধ্যে তিনটা লিংক আছে, তিনটা পেজের লিংক আছে, যে লিংক দিয়ে তুমি এই তিনটা পেজে ক্লিক করে যেতে পারবা, এই আর কিছু না। ভাই একটা করে উদাহরণ দেন, তাহলে মনে থাকবে। ওই যে বললাম উদাহরণ তুমি এক্স্যাক্টলি পাবা না কখনো, হ্যাঁ? বাট কিছু কিছু বৈশিষ্ট্য দেয়া আছে, যেমন তোমাদের ট্রি এর যে স্ট্রাকচারটা আছে, এটা কিন্তু নরমালি স্কুল কলেজ, তোমাদের আমি দেখিয়েছিলাম বই থেকে গত ক্লাসে, যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নরমালি ট্রি এর কানেকশনটা ইউজ করা হয়। আচ্ছা, আমার ল্যাপটপ মেবি অফ হয়ে গেছে, আমি ল্যাপটপটা থেকে আবার ব্যাক করি। হ্যাঁ, আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ? আমার ল্যাপটপটা অফ হয়ে গেছে, আমি সেটা দিয়ে আবার ব্যাক করছি। আর তোমাদের কোয়েশ্চেন গুলো নিয়ে নেই। ইন দ্য মিন টাইম আই এম টেকিং ইউর কোয়েশ্চেনস। ভাইয়া আজকে আমি নিউ জয়েন করছি, প্লিজ একটু বলেন এই টপিকগুলো কোন চ্যাপ্টারের, আর টপিকটার আচ্ছা, টপিকটা হচ্ছে আমরা বলেছি ওয়েবসাইট স্ট্রাকচার। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে লেখা আছে, টপিকটা হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার। ওয়েবসাইট, এটা চ্যাপ্টার 4। ব্রাউজার কি ক্লায়েন্ট কিনা? হ্যাঁ, ব্রাউজার ইজ এ কাইন্ড অফ ক্লায়েন্ট, কারণ ব্রাউজার দিয়ে তুমি কি করো, ওই সার্ভারের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? ভাইয়া ট্রি স্ট্রাকচার কত প্রকার? ভাইয়া ট্রি স্ট্রাকচারের ইন ডিটেইলস আমরা যাব না, হ্যাঁ? ট্রি স্ট্রাকচার পর্যন্ত আমরা থাকবো। হাইব্রিড স্ট্রাকচার একটা এক্সাম্পল দেন। নরমালি তুমি যে কোনো ওয়েবসাইট দেখো, মনে করে নিবা, ধরে নিবা যে ওই ওয়েবসাইটটা হাইব্রিড, ঠিক আছে? কারণ ওই ওয়েবসাইটের হয়তো কিছু একটা অংশ ট্রি এর মতো, কিছু একটা অংশ তোমার নেটওয়ার্কের মতো, কিছু একটা অংশ হচ্ছে লিনিয়ারের মতো। সো নরমাল যে সকল ওয়েবসাইট তুমি দেখবা, সেগুলোকে ধরে নিবা এগুলো হচ্ছে আমাদের হাইব্রিড। সবগুলো হচ্ছে নরমালি, যে বললাম যে কোনো ওয়েবসাইটই হচ্ছে হাইব্রিড। ওকে, লিনিয়ারের সাবপেজটা বুঝি নাই। আচ্ছা, লিনিয়ারের সাবপেজটা কিছু না, লিনিয়ারের সাবপেজটা কিছু না। তুমি হয়তো এই পেজ থেকে এই পেজে যেতে পারো, এখান থেকে আবার নিচেও ব্যাক করতে পারো, ঠিক আছে? ওই পেজের আন্ডারে হয়তো আরো এরকম কতগুলো পেজ থাকতে পারে, এই, ঠিক আছে? এখান দিয়ে হয়তো এটা আমি আরো এক্সটেন্ড করতে পারি, যে নিচে হয়তো আরো ভাবে যাবে, হ্যাঁ? এখানে হয়তো আরো একটা পেজ আছে। এগুলো হচ্ছে লিনিয়ারের সাবপেজ, ঠিক আছে? আমি বলবো যে এটা হচ্ছে আমার মেইন পেজ, মেইন পেজ থেকে আমি এরকম করে একটা একটা পেজ যেতে পারি, আবার সেই প্রতিটা পেজের মধ্যে হয়তো আবার লিনিয়ার করে নিচের দিকে বাড়তে পারে, ঠিক আছে? এরকম পেজ থাকতে পারে। হ্যাঁ, আমি আমার ল্যাপটপ দিয়ে জয়েন করে ফেলছি, আমার ভিডিও ফিডটাও চলে আসবে। ভাইয়া খাতায় নোটগুলো কিভাবে উঠাবো সেটা বুঝিয়ে দেন। এই যে তুমি জাস্ট ছবি এঁকে রাখতে পারো, হ্যাঁ? আমি যেভাবে করছি সেটা উঠে রাখতে পারো, হ্যাঁ? বাট যেটা বলবো যে আমার ক্লাসটাই কিন্তু মেইন না, তোমাকে বই পড়তে হবে, হ্যাঁ? তোমাকে টেক্সট বই পড়তে হবে। তোমরা অনেকে বলো নোটটা কিভাবে করবে, তাহলে সেটার মানে এক্সপ্লেনেশনটা আমি যদি একটু দেওয়ার চেষ্টা করি। বাসায় নোট করবা কিভাবে, হ্যাঁ? নোট করবা কিভাবে, নোট করবা কিভাবে, ক্লাসে কিভাবে নোট করে বাচ্চারা, তোমরা ক্লাসে কিভাবে নোট করো সেভাবে নোট করবা।
সেভাবে নোট করবা যে আগে আমার ক্লাসটা হয়তো দেখবা, বা তুমি যেটা করতে পারো আগে টেক্সট বইটা একটু পড়ে আসতে পারো, হ্যাঁ, টেক্সট বুকটা একটু দেখে আসতে পারো ক্লাসের শুরুতে, তারপর আমার লেকচারটা দেখবা, আমার লেকচারটা দেখে তুমি এখন তারপর নোট করা শুরু করো, দুটো মিলিয়ে। মিম, আমি আমার ল্যাপটপ দিয়ে জয়েন করেছি, তুমি একটু কাইন্ডলি আমাকে দিয়ে দাও, ওয়েটিং রুমে আছি আমি। তো লেকচারটা নিবা, দেন তুমি সেখান থেকে একটা নোট বানায় নিবা, ঠিক আছে? দেন তুমি সেখান থেকে একটা নোট বানায় নিবা তোমার। এবং যেটা বললাম যে আমাদের ক্লাসের উদ্দেশ্য কি, একজন টিচার ক্লাসে কিন্তু সব বোঝাতে পারে না, তোমাকে বইয়ের লাইন বাই লাইন কিন্তু সে দেখাতে পারবে না, বাট হোয়াট হি ক্যান ডু ইজ তোমাকে যে টপিকগুলো তোমার কনফিউশন থাকে সেই টপিকগুলো তোমাকে বুঝিয়ে দিতে পারবে। ওকে, আমাকে তো ভেতরে নেওয়া হচ্ছে না। আচ্ছা, আমি নিজেকে নিয়ে যাই। জি ভাইয়া। I think my video feed is back again. ওকে, আই থিঙ্ক আইডিয়া আমাদের স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি আইডিয়া সবার হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আইডিয়া সবার হয়ে গেছে। ভাইয়া অরিজিনাল বই তো কিছুই খোঁজ পাইতেছি না, শুধু টপিকটার নাম বড় করে লেখা আর ডিটেলসে কিছু নাই। ওই যে তোমাকে বললাম অরিজিনাল বই তুমি সব পাবা না ভাইয়া। হ্যাঁ, অরিজিনাল তোমাদের টেক্সট বই তোমরা সব পাবা না। তোমরা যেটা করতে পারবা বা যেটা করা উচিত সেটা হচ্ছে বিভিন্ন রাইটারের বই কালেক্ট করা উচিত। ঠিক আছে, মুজিবুর রহমান স্যারের বই বলো, মাহবুবুর রহমান স্যারের বই বলো, তোমাদের কলেজের বিভিন্ন টিচাররা বিভিন্ন বই লিখেছে, তো তোমরা যেটা করবা বিভিন্ন রাইটারের টেক্সট বই কালেক্ট করবা। বাট আমি সাজেস্ট করি যে নর্মালি একটা বোর্ড বই রাখবা সাথে, তোমাদের যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটা রাখবা, এটা হচ্ছে ফার্স্ট চয়েস। দেন তোমরা একটা সেকেন্ডারি বই রাখতে পারো, যেটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই অথবা মুজিবুর রহমান স্যারের বই অথবা তোমাদের কলেজের কোন রাইটারের বই। বাট সবচেয়ে বেশি মোটামুটি তোমাদের বেশি পপুলার হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই এবং মুজিবুর রহমান স্যারের বই। তো এই দুটো বইয়ের একটা বই কালেক্ট করে নিতে পারলে দেখবে ওখানে ডিটেলস তুমি পেয়ে যাবে। ওকে, আশা করি এখন আমরা সামনে যেতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের স্ট্রাকচার সম্পর্কে ধারণা হয়ে গেছে। স্ট্রাকচার কি? একটা কাঠামো, এবং কাঠামোর উদ্দেশ্যটা কি? ওয়েবসাইটের কাঠামো দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই ওয়েবসাইট সম্পর্কে একটা ধারণা দেওয়া, যে ওয়েবসাইটটা কিভাবে বানানো হবে, জাস্ট একটা ধারণা দেয়া, আর কিছুই না। ওকে, আমরা সামনে যাই। আমরা এখন HTML দিয়ে শুরু করব। ফাইনালি আমরা HTML দিয়ে শুরু করব। সো HTML stands for hypertext markup language, right? এখন আমি আবার টপিকে চলে আসতেছি। সো তোমরা যারা কমেন্ট করছো এখন আপাতত কমেন্ট অফ করো। Hypertext markup language. HTML stands for hypertext markup language. প্রথমত বোঝা যাচ্ছে নামটা শুনে যে এটা অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যেই ভাষার সাহায্যে কি করা হয়, যেই ভাষার সাহায্যে HTML বা ওয়েব পেজ তৈরি করা হয়, রাইট? ওয়েব পেজ তৈরি করা হয় বা ওয়েবসাইট তৈরি করা হয়। আমি এখন তোমাদের কমেন্ট দেখছি না, সো আমি আগেও বলে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন তোমাদের কমেন্ট দেখছি না। তাহলে HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ বা এমন একটা ভাষা যে ভাষাটা টেক্সটের উপর ডিপেন্ড করে কাজ করে, এবং একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি? তুমি মার্ক করে দিচ্ছ যে এই টেক্সট দিয়ে, একটা কথা দিয়ে, একটা লেখা দিয়ে তুমি বলে দিচ্ছ যে এটা হচ্ছে এরকম একটা অংশ, এটা হচ্ছে এরকম একটা অংশ। জাস্ট লাইক আমি একটু বলি যে আমরা বিভিন্ন ওয়েব পেজে কি দেখি, আমরা একটা ওয়েব পেজে বিভিন্ন ধরনের ছবি দেখি, ঠিক না? ছবি দেখি, ভিডিও দেখি, আমরা হয়তো কিছু লেখা দেখি, হ্যাঁ, টেক্সট দেখি, তারপর কিছু অ্যানিমেশন হয়তো আমরা দেখি। তো এই যে আমরা একটা ওয়েব পেজে বিভিন্ন ধরনের এলিমেন্ট দেখতে পাই, ছবি বলো, ভিডিও বলো, লেখা বলো, অ্যানিমেশন বলো, এই জিনিসগুলো ওয়েব পেজে নেয়ার জন্য বা লেখার জন্য তুমি কি করো? এই টেক্সট ইউজ করো। তুমি টেক্সট ইউজ করে এগুলোকে বোঝাও। ছবি, ভিডিও, লেখা, অ্যানিমেশন কোনো কিছুই কিন্তু তুমি কি কোডে লিখে দাও না। তুমি কি ছবি আঁকো? তোমার কোডে কিন্তু ছবি আঁকো না, তুমি জাস্ট ছবিটার নাম লিখে দাও। তোমার ওয়েবসাইটে একটা ভিডিও আছে, তুমি কি সেই ভিডিওটা বানাও বা সেই ভিডিওটা কি কোডের মধ্যে তৈরি করো না। তুমি সেই ভিডিওটা একটা লিংক দিয়ে দাও, লিখে দিয়ে দাও যে এটা হচ্ছে আমার ভিডিওটা হয়তো ইউটিউবে আছে। তারপর তোমার ওয়েবসাইটে কিছু লেখা আছে, সেই লেখাগুলো তুমি কি করো? কোডের মধ্যে লিখে দাও। কিছু অ্যানিমেশন আছে,
সেই অ্যানিমেশন গুলো কখন স্টার্ট হবে, কখন শেষ হবে, ঠিক আছে, কোথায় থাকবে ওয়েব পেজের, এগুলো কি করো তুমি টেক্সটের মাধ্যমে রিপ্রেজেন্ট করো এবং টেক্সটের মাধ্যমে মার্ক করে দাও যে এটা হচ্ছে একটা ছবি, এটা হচ্ছে একটা ভিডিও, এটা হচ্ছে একটা লেখা, এটা হচ্ছে একটা অ্যানিমেশন। এই যে একটা ওয়েব পেজের বিভিন্ন কন্টেন্টকে তুমি টেক্সট দিয়ে মার্ক করে বোঝাচ্ছ, এটা একটা ভাষা, যে ভাষাটাকে আসলে বলা হয় HTML, যেটার মানে পেছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করে কিভাবে, সেটা টেক্সট দিয়ে কাজ করে। আমরা এখন যে কোডগুলো লিখবো সেই কোডগুলো সবগুলো হচ্ছে টেক্সটের উপর বেস করে টেক্সট লিখবো, জাস্ট কথা লিখবো, কথা লিখে আমি ছবি বলো, ভিডিও বলো, লেখা বলো, অ্যানিমেশন বলো, এগুলোকে আমার ওয়েব পেজকে বোঝাবো, ঠিক আছে। তাহলে HTML হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, যে ভাষাটার পেছনে যে ভাষাটা কাজ করে টেক্সট দিয়ে। তো এটার পেছনে টিম বার্নার্স-লি, তোমরা দেখবা তোমাদের বইয়ে হিস্ট্রিটা দেয়া আছে যে টিম বার্নার্স-লি নামক একজন ব্যক্তি ছিল, যিনি 1990 সালে টিম বার্নার্স-লি, ওনার নাম হচ্ছে টিম বার্নার্স-লি, স্পেলিংটা দেখে নেই, বার্নার্স-লি, উনি 1990s, হ্যাঁ 1990s মেবি, হ্যাঁ 1990s উনি এই যে এই ভাষাটাকে বলা হচ্ছে যে তার একটা প্রাথমিক রূপ দিয়েছে, হ্যাঁ প্রাইমারি একটা সে ফর্ম দিয়েছে। এন্ড তারপর থেকে বিভিন্ন ভাবে দেখা গেছে যে এই HTML-টাকে ডেভেলপ করা হয়েছে এবং বর্তমানে আমাদের যে HTML-টা ইউজ করা হয়, কাইন্ডলি আমাকে একটু করে দাও। আচ্ছা আমি আই থিঙ্ক পিন হয়ে গেছি, হ্যাঁ এতক্ষণ ছিলাম না কেন, ভিডিও পিন আনপিন হয়ে গিয়েছিল, সরি। তাহলে HTML হচ্ছে একটা ভাষা যেটা হচ্ছে টেক্সট দিয়ে কাজ করে, টেক্সটের উপর বেস করে কাজ করে, এবং এটা কি ওই টেক্সট দিয়ে তুমি বলে দাও যে এটা হচ্ছে একটা কি ভিডিও বোঝাচ্ছি, একটা ছবি বোঝাচ্ছি, একটা লেখা বোঝাচ্ছি বা একটা অ্যানিমেশন বোঝাচ্ছি। এবং এটা টিম বার্নার্স-লি নামক একজন ব্যক্তি 1990 সালে এটাকে প্রাথমিকভাবে রূপ দিয়েছে। দেন এটার আরো অনেক উন্নতি হয়েছে। বর্তমানে তোমরা HTML এর যেই সংস্করণটা দেখো বা অ্যাভেলেবল, সেটা হচ্ছে HTML5। HTML5 কি জিনিস? কিছুই না। ও ধরো প্রথমে যখন HTML বানানো হয়েছিল তখন হয়তো HTML এ ভিডিও দেওয়ার কোনো সুযোগ ছিল না, বাট পরে যখন HTML কে আরেকটু ডেভেলপ করা হলো তখন বলা হলো যে না, HTML এর মধ্যে এখন হয়তো ভিডিও অ্যাড করা যাবে, ওয়েব পেজে ভিডিও অ্যাড করা যাবে, ওয়েব পেজে অ্যানিমেশন অ্যাড করা যাবে। তাহলে এই যে এগুলো ভার্সন, বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম বৈশিষ্ট্য ছিল বা ফিচার অ্যাড করা হয়েছে। সবচেয়ে লেটেস্ট হচ্ছে এখন কি HTML5, ঠিক আছে। এবং যে কোনো HTML ফাইলের ক্ষেত্রে তুমি যেগুলো ওয়েব পেজ বানাবা, HTML এ লিখবা, তো সেই ফাইলের ক্ষেত্রে একটা এক্সটেনশন থাকবে। সেই এক্সটেনশনটা কি? HTML ফাইলের ক্ষেত্রে আমার যে এক্সটেনশনটা সেটা হচ্ছে .htm অথবা .html। আমি এই ফাইল এক্সটেনশন নিয়ে এর আগেও বলেছি যে তোমরা তোমাদের বইতে বা তোমরা তোমাদের পিসিতে বলো, মোবাইলে বলো, ট্যাবে বলো, বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করো, ঠিক না? পিডিএফ ফাইল, তারপর পাওয়ার পয়েন্টে পিপিটিএক্স ফাইল, তারপর হয়তো জিফ ফাইল, পিএনজি ফাইল, MP4, MP5, MP3, এই সকল ফাইল নিয়ে কাজ করো। তাহলে এই যে তুমি বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করছো, সেটা কিভাবে বুঝো তুমি? সেটা বোঝো হচ্ছে তার এক্সটেনশন দেখে, যে লাস্টে কি আছে, ঠিক আছে। কোনো কিছুর শেষে যদি .pdf থাকে তার মানে কি? তার মানে এটা একটা পিডিএফ টাইপের ফাইল, যেটা তুমি পিডিএফ হিসেবে ওপেন করতে পারবা। এবং পিডিএফ এর ফুল ফর্ম কি দেখি তো কেউ বলতে পারো কিনা? পিডিএফ এর ফুল ফর্ম কি দেখি কেউ বলতে পারো কিনা? তাহলে আমরা এখন HTML বেসিক ধারণা পেলাম যে HTML হচ্ছে একটা ভাষা, যে ভাষাটা কাজ করে টেক্সটের উপর বেস করে, যেটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা মার্ক করে দেয় যে কোন টেক্সটটা কি মিন করতেছে। টিম বার্নার্স-লি 1990 সালে এটা আবিষ্কার করে বা এটার প্রাথমিক রূপ দান করে। দেন আস্তে HTML কে অনেক উপরের দিকে নেওয়া হয় বা অনেক কিছু ফিচার অ্যাড করা হয়। বর্তমানে লেটেস্ট এডিশন হচ্ছে HTML5, এটা হচ্ছে লেটেস্ট এডিশন, হ্যাঁ লেটেস্ট এডিশন। এবং HTML-টা হচ্ছে একটা ওপেন সোর্স বলতে পারো, ওপেন সোর্স একটা টেকনোলজি, যেটা যে কোনো কেউ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করতে পারে।
এবং যে কোনো এইচটিএমএল ফাইলের শেষে একটা এক্সটেনশন থাকে যেটা দিয়ে বোঝা যায় যে এটা একটা এইচটিএমএল ফাইল, এবং সেই এক্সটেনশনটা কি ডট এইচটিএমএল বা এইচটিএম, জাস্ট লাইক ডট পিডিএফ বা ডট এমপি3 বা ডট এমপি4, এরকম এক্সটেনশনের মতো এই ডট এইচটিএমএল বা এইচটিএমএল হচ্ছে একটা এক্সটেনশন যেটা ফাইলের শেষে দিয়ে দিলে ওই ফাইলটা এইচটিএমএল হিসেবে গণ্য হবে। ওকে, হ্যাঁ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট অনেকে বলতে পারছো, ঠিক আছে, থ্যাংক ইউ। পিডিএফ এর ফরম্যাট ফুল ফর্মটা বলতে পারছো। সো এইচটিএমএল এর কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধা আছে। তো সুবিধা অসুবিধাগুলো আসলে এখানে নতুন করে বলার কিছু নেই, তোমরা ডিরেক্টলি বই থেকে দেখে নেবে, আমি জাস্ট এখানে লিখে দিই। হ্যাঁ, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ, অফ এইচটিএমএল, এই দুটোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো তোমরা একটু টেক্সট বই থেকে দেখে নেবে, এখানে তেমন বলার কিছু নেই, একদমই সহজ। প্রথমত অ্যাডভান্টেজ কি কি? অ্যাডভান্টেজ হচ্ছে তুমি বলতে পারো এটা কি খুব সহজে চাইলেই আমি আমার ইনফরমেশন গুলোকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবো, এগুলো খুব ইউজার ফ্রেন্ডলি, খুব সহজেই কোড করা যায়, তেমন বেশি কিছু ধারণা লাগে না, ঠিক না, খুব সহজ এইচটিএমএলটা। আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি আছে? যে খুব সহজ হওয়ার কারণে যেটা হয়েছে, এইচটিএমএল খুব সহজ হওয়ার কারণে যেটা হয়েছে, তোমাকে সিম্পল কিছু লিখতে হলেও অনেক বেশি কোড করতে হয়, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, যে তুমি অল্প কিছু লিখতে চাও বা অল্প কিছু শো করতে চাও, বাট তোমার অনেক বেশি কোড লিখতে হচ্ছে, এটা কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ। তারপর এইচটিএমএল কে তুমি যদি কন্টিনিউয়াস মনিটর করতে চাও, এগুলো থেকে অন্যান্য বিভিন্ন সফটওয়্যার শিখতে হবে তোমাকে। হ্যাঁ, অ্যাঙ্গুলার আছে, ভিউ জেএস আছে, নোড জেএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, সিএসএস আছে, ওগুলো তোমাকে শিখতে হয়। ঠিক আছে, যে শুধু এইচটিএমএল দিয়ে কিন্তু ওয়েব ডিজাইনিং মানে ওয়েব ডেভেলপমেন্ট করা যায় না, তোমার আরো অন্যান্য বিভিন্ন টেকনোলজি শিখতে হয়, এবং সেক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। সো এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা এখন ডিটেইলসে শিখব, এবং যেটা বললাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা টেক্সট বই থেকে দেখে নেব। এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করি। হোয়াট ইজ এইচটিএমএল ট্যাগ? তাহলে আমরা একটা এইচটিএমএল ডকুমেন্টে বা এইচটিএমএল যখন লিখবো, কোড লিখবো, আমরা এখন কোড লিখবো, ঠিক আছে, আমরা ডিরেক্ট কোডে চলে যাচ্ছি, আমরা ডিরেক্ট এখন কোডে চলে যাব, কোডিং করবো আমরা, ঠিক আছে। তাহলে এইচটিএমএল এর আমরা ট্যাগ বলতে কি বুঝি? এইচটিএমএল এর ট্যাগ বলতে আমরা বুঝি যে ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং ইনস্ট্রাকশন, বা আমরা যদি একটু স্পেসিফিকলি বলতে যাই, যে আমরা এভাবে বলতে পারবো, যে একটা এক্সাম্পল দেখি, যে পি, আমি আগে লিখি তারপর বলতেছি। পি, দিস ইজ এ প্যারাগ্রাফ স্ল্যাশ সরি ব্যাকস্ল্যাশ পি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি করলাম, এখানে দুটো অংশ একটু খেয়াল করো, একটা পি দিলাম এবং একটা পি শেষ করলাম, যেখানে আমি একটা শেষ করার সময় একটা স্ল্যাশ দিলাম। একটু এই ইনস্ট্রাকশনটা আমরা একটু খেয়াল করে দেখি, যে এইচটিএমএল এর ট্যাগ বলতে আমরা কি বুঝি। এইচটিএমএল এর ট্যাগ বলতে আমরা যেটা বুঝবো, যে ট্যাগ হলো জোড়া ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখি, যেমন এই যে এখানে একটা কি দেখছো, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমি একটা কিছু লিখেছি, এবং আমি এখানে সেম জিনিসটা লিখেছি, কিন্তু পার্থক্য কোথায়, এখানে একটা স্ল্যাশ হয়েছে। তাহলে এই যে আমি কি করলাম, একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে একটা অংশ লিখলাম, এটাকে বলা হচ্ছে একটা ট্যাগ। দিস ইজ এ ট্যাগ। এবং এই ট্যাগটা কি মিন করতেছে, এই ট্যাগের অর্থটা কি? এই ট্যাগের অর্থ হচ্ছে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, পি দিয়ে আমি প্যারাগ্রাফ বোঝাচ্ছি। এবং ট্যাগ গুলো শুরু হয় এই যেরকম ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট দিয়ে, একটা ওপেনিং ব্র্যাকেট থাকে এবং একটা ক্লোজিং ব্র্যাকেট থাকে, এইভাবে যে ট্যাগটা শুরু হয় এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ তার মানে শুরু হয়েছে, কোনো কিছু শুরু হয়েছে, এবং কি শুরু হয়েছে, পি দিয়ে বোঝাচ্ছে একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে। তারপর মাঝখানে আমি কিছু কথা লিখলাম, এর মাঝখানে আমি কিছু কথা লিখলাম, এবং আমার মনে হচ্ছে যে এখন প্যারাগ্রাফটা শেষ করে দেওয়া উচিত, এই জন্য আমি কি করলাম, আমি এই পাশে যেটা লিখেছি হুবহু সেটাই লিখেছি, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানে কোনো স্ল্যাশ ছিল না, বাট এখানে কিন্তু আমার একটা স্ল্যাশ আছে, এখানে একটা স্ল্যাশ আছে। তাহলে স্ল্যাশ দিয়ে যদি আমরা এই সেম জিনিসটা লিখি, এটা কি মিন করবে, এটা বোঝাবে যে তোমার ট্যাগটা শেষ হয়ে গেছে। এটাকে আমরা বলতে পারি এন্ডিং ট্যাগ, এটাকে আমরা বলতে পারি এন্ডিং ট্যাগ। দিস ইজ কল্ড আওয়ার
এন্ডিং ট্যাগ। তাহলে ট্যাগ হচ্ছে এমন একটা ইনস্ট্রাকশন যেটা তোমাকে বোঝাবে যে তুমি কি করতে চাচ্ছ। যেমন এইখানে আমি ওপেনিং ব্র্যাকেট পি ক্লোজিং ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি প্যারাগ্রাফ শুরু হচ্ছে, এখানে আমি ওপেনিং ব্র্যাকেট স্ল্যাশ পি ক্লোজিং ব্র্যাকেট এটা দিয়ে বোঝাচ্ছি আমার প্যারাগ্রাফটা শেষ হচ্ছে। তাহলে ট্যাগ দিয়ে আসলে বোঝায় যে কোন তুমি কি করতে চাচ্ছ, সোজা কথা। হ্যাঁ, তুমি কি করতে চাচ্ছ। যেমন আমরা আরেকটা ট্যাগ দেখতে পারি, আমরা এরকম একটা ট্যাগ দেখতে পারি যে সাপোজ আমি এখানে একটা h1 দেব, যে হ্যালো স্ল্যাশ h1। এটা মানে কি, আমি h1 দিয়ে বোঝাচ্ছি যে আমার একটা হেডিং শুরু হবে এবং এটা 1 নাম্বার হেডিং। h1 দিয়ে বোঝাচ্ছি আমি এখানে 1 নাম্বার হেডিং দিয়ে একটা হেডিং শুরু হবে, এবং হেডিং মানে কি টাইটেলের মতো মনে করতে পারে, একটা পেজে টাইটেল যেরকম থাকে। এবং আবার এই পাশে দেখো সেমই লিখেছি, কিন্তু পার্থক্য কোথায়, জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে এখানে। তাহলে এই স্ল্যাশটা দিয়ে আমি বোঝাচ্ছি আমার হেডিংটা এখানে শেষ হয়ে গেছে। তাহলে এখানে শুরু হচ্ছিল, এখানে শেষ হয়ে যাচ্ছিল, এবং এর মাঝখানে কি থাকবে, যে জিনিসটা থাকবে এটাকে আমরা বলছি কন্টেন্ট। হ্যাঁ, বা এই হেডিংটা আসলে কি হবে সেটা হচ্ছে এটা, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে কন্টেন্ট। আমি নাম দিলাম হচ্ছে হেডিং 1 এবং এটার ভিতরে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে হ্যালো। হোয়াট ইজ মিন ট্যাগ? ট্যাগের যদি আমি মানে এক্সাক্ট মিনিং তোমাদের লিখে দিতে চাই, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, বা তোমাদের বইও আসলে আছে, দেখে কিছুই না, যে এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশাবলী। এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং ইনস্ট্রাকশন বলে দিতে পারো। তার মানে একটা এইচটিএমএল ডকুমেন্ট, তুমি একটা এইচটিএমএল কোড লিখবা, একটা কিছু লিখবা, হ্যাঁ, একটা ওয়েব পেজ বানাবা। তাহলে সেই ওয়েব পেজ বানালে বা সেই ওয়েব ডকুমেন্টের মধ্যে, সেই এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে এমবেডেড মানে যেটা দেয়া আছে অলরেডি ওর মধ্যে আছে, সেটাকে বলা হয় এমবেডেড। হ্যাঁ, এমবেডেড কোডিং ইনস্ট্রাকশন, কোড করার জন্য যে ইনস্ট্রাকশন গুলো দেয়া আছে। যেমন তুমি কি একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছ, তুমি তোমার ওয়েব পেজে একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে সেই প্যারাগ্রাফটা তুমি কিভাবে লিখবা, সেই প্যারাগ্রাফটা লেখার জন্য কি কোড লিখতে হবে, সেটার যে ইনস্ট্রাকশন সেটাকে বলা হয় ট্যাগ। যেমন এই যে পি, এটা হচ্ছে একটা ট্যাগ, তোমাকে বলা আছে, ঠিক আছে, তোমার ডকুমেন্ট এইচটিএমএল এর সাথে লেখা আছে, কোথাও লেখা আছে যে তুমি যদি পি লিখো, পি লেখা মানে হচ্ছে তুমি একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছ। তাহলে এটা কি একটা ইনস্ট্রাকশন না? তোমার এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে একটা ইনস্ট্রাকশন যে পি দিয়ে প্যারাগ্রাফ বোঝায়। তুমি যদি কোডে পি লিখো, তাহলে এটা মানে কি, এটা ওই এইচটিএমএল এর মধ্যে লেখা আছে, এমবেডেড আছে, ভেতরেই এটা লেখা আছে কোথাও। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এখন, আমি জাস্ট আপাতত একটা ধারণা দিচ্ছি, আমরা প্র্যাকটিক্যালি চলে যাব, সমস্যা না, একটু ধৈর্য ধরো। ফাইন, তাহলে আমরা যেটা বললাম, ট্যাগ হচ্ছে আমার এই যে পি দিয়ে যেটা লিখতেছি এটা হচ্ছে একটা ট্যাগ। তারপর অনেক ধরনের ট্যাগ আছে, আমরা সামনে এক্সাম্পল দেখবো, অনেক ধরনের ট্যাগ আছে, শুধু প্যারাগ্রাফ না। যেমন এখানে আমি একটা হেডিং দিয়েও কিন্তু একটা এক্সাম্পল দেখেছি, এটাও কিন্তু একটা ট্যাগ, ঠিক আছে। তোমরা আরো দেখবো অনেক ধরনের ট্যাগ তোমরা শিখবা তোমাদের এই ওয়েব মানে এই চ্যাপ্টার 4 এ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি এইচটিএমএল এলিমেন্ট বা এইচটিএমএল এর ট্যাগের যে ইগুলো, ট্যাগের যে ক্লাসিফিকেশন। তাহলে এইচটিএমএল এর ট্যাগ দুই রকম, একটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্টেইনার ট্যাগ। আমি এখন তোমাদের কোনো কোয়েশ্চেন দেখছি না, সো ডোন্ট কমেন্ট ইওর কোয়েশ্চেনস, যখন বলবো তখন করিও। একটা কন্টেইনার, একটা হচ্ছে আমরা বলতে পারি এমটি ট্যাগ। তাহলে ট্যাগ দুই রকম, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কোনগুলো, যেটা কোনো কিছুকে কন্টেইন করে। যেমন আমরা এই পি ট্যাগটা দেখেছিলাম, পি ট্যাগের মাঝখানে একটা জায়গা আছে না, সে কোনো কিছুকে প্যারাগ্রাফ হিসেবে শো করে। তাহলে তার মাঝখানে একটা জায়গা আছে যেটাকে আমি, যেখানে আমি কিছু লিখতে পারি, কিছু লেখা দিতে পারি, শুরু আছে শেষ আছে, এবং মাঝখানে কিছু লিখলে সেটা ওই প্যারাগ্রাফ বোঝায়।
হেডিং এর শুরু আছে, শেষ আছে, মাঝখানে কিছু লিখলে সেটা হেডিং বোঝায়। তাহলে এই যে কি করলাম, একটা ট্যাগ যার মাঝখানে ফাঁকা আছে, কিছু লিখা যায়, শুরু আছে বা শেষ আছে, তাদেরকে বলি আমরা কন্টেইনার ট্যাগ। যেমন প্যারাগ্রাফ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, কারণ প্যারাগ্রাফের শুরু আছে, শেষ আছে। হেডিং হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, কারণ এর শুরু আছে, শেষ আছে, শুরু আছে, শেষ আছে। কিন্তু এমটি ট্যাগ কি তাহলে? এমটি ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ না, মানে একটাই, শুরু এবং শেষ একটা দিয়ে বোঝানো হয়। যেমন যেমন এক্সাম্পল কি হতে পারে, বি আর নামক ট্যাগ, সরি, এইচ আর, এই যে ট্যাগ গুলো আমি লিখতেছি এখানে দেখো, তোমরা যখন কোডিং এ যাবো তখন দেখবে এগুলা, আমি এক্সট্রিমলি সরি। তাহলে বি আর, এইচ আর, এরকম আরো অনেকগুলো ট্যাগ দেখবা যেই ট্যাগের শুরু বা শেষ নাই, মানে একটাই ট্যাগ। প্যারাগ্রাফের যেমন শুরু আছে, শেষ আছে, H1 এর যেমন শুরু আছে, শেষ আছে, কিন্তু দেখা যায় এমন কিছু ট্যাগ আমি ইউজ করি, এমন কিছু শব্দ আমি ইউজ করি যেটা শুরু শেষ নাই, জাস্ট একটাই। যেমন বিআর, এটা দিয়ে আসলে একটা ট্যাগ বোঝায়, HR এটা দিয়ে একটা ট্যাগ বোঝায়, এবং এগুলোর কাজ কি সেগুলো আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো। হ্যাঁ, বিআর মানে কি? বিআর মানে হচ্ছে তুমি একটা ব্রেক দিয়ে দিবা, লাইনে একটা ব্রেক দিয়ে দিবা। হ্যাঁ, যেমন ধরো আমরা সামনে এক্সাম্পল দিয়ে দেখবো যে তুমি চাচ্ছ একটা লেখা এখান থেকে কন্টিনিউ হবে, এখানে কিছু লেখা আসবে, বাট পরে বাকি অংশটা খালি থাকবে, খালি রেখে তুমি আবার দ্বিতীয় লাইন থেকে লিখবা। তাহলে যখন তোমার কোন একটা জায়গা খালি রাখতে হবে, তখন তুমি সেখানে একটা বিআর ট্যাগ ইউজ করবা, তার মানে ওই জায়গাটা খালি হয়ে যাবে, নিচের লাইনে চলে আসবে। আর HR ট্যাগটার কাজ কি আপাতত ধারণা দিচ্ছি, আমি ডিটেইলসে সব কোডে দেখাবো, সমস্যা নাই। HR ট্যাগটার কাজ কি? HR ট্যাগের কাজ হচ্ছে তোমার একটা হরাইজন্টাল রো দেয়া। হরাইজন্টাল রো দেয়া মানে কি, অনেক সময় তোমরা ওয়েব পেজে দেখবা যে একটা ওয়েব পেজের মধ্যে এরকম করে দাগ কাটা থাকে না, ওয়েব পেজে দেখবা যে এরকম করে হালকা করে একটা দাগ কাটা থাকে, চিকন কালিতে এরকম দাগ কাটা থাকে। হ্যাঁ, এরকম চিকন কালিতে এরকম দাগ কাটা থাকে, যে ভাগ ভাগ অংশ থাকে। তাহলে এই যে তুমি কি করতেছো, এই যে একটা চিকন দাগ দিচ্ছ, এটা হচ্ছে কি এই HR ট্যাগ দিয়ে করা হয়। তাহলে সোজা কথা, একটা ওয়েব পেজে যা যা করা হয় তার সবকিছুই আমরা কি করবো, এরকম টেক্সট দিয়ে। হ্যাঁ, যেমন এখানে আমি এটাকে একটা টেক্সট না, এটা লিখা না, পি দিয়ে প্যারাগ্রাফ বোঝাচ্ছি, এখানে H1 দিয়ে আমি একটা হেডিং বোঝাচ্ছি, আমি বিআর দিয়ে আমি একটা ব্রেক বোঝাচ্ছি, HR দিয়ে আমি একটা হরাইজন্টাল রো বোঝাচ্ছি। তাহলে এই সব জিনিসগুলো আমি লিখা দিয়ে প্রকাশ করতেছি, এই জন্য এটাকে বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML। এখন আমরা ডিরেক্টলি আমাদের ল্যাপটপে চলে যাই, তোমাদের এক্সাম্পল দেখাবো, এবং যারা মোবাইলে প্র্যাকটিস করতে চাও বা অনলাইনে প্র্যাকটিস করতে চাও তারাও কোথা থেকে প্র্যাকটিস করবে জিনিসগুলো আমি দেখিয়ে দেবো। আচ্ছা, ওয়াই আর ইউ ইউজিং ব্যাকস্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ হবে? আচ্ছা, ফরওয়ার্ড স্ল্যাশ কি হবে? আচ্ছা দেখি, আমরা এক্সাম্পল দেখলে হয়তো বুঝতে পারবো যে ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ওকে, সো আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করছি, আমরা ল্যাপটপ থেকে এখন দেখার চেষ্টা করবো যে কিভাবে কোডিং করা যায়। ইয়েস, এবং আমি ফুল স্ক্রিনটাই শেয়ার করে দিই তোমাদের সাথে। ওকে ফাইন, তো ধরো আমরা আমাদের ডেস্কটপে আছি, বা আমি আমার পিসির মধ্যে কোনো একটা অংশে যাই। এখন কোশ্চেন নিচ্ছি না, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি সবকিছু। ধরো আমি আমার পিসির মধ্যে কোনো একটা ডিরেক্টরিতে গেলাম, ডিরেক্টরিতে গিয়ে তোমাদের জন্য আমি একটা ফোল্ডার খুলি নতুন, সেটা হচ্ছে ICT 2022 ব্যাচ। সো এই ফোল্ডারের মধ্যে আমি তোমাদের জন্য কি করব দেখো, এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। এটা অনেকভাবে করা যায়। তোমরা চাইলে যেটা করতে পারো যে আমি কি করব, একটা দেখো এই যে এখানে নিউ নামে একটা অপশন আছে, আমি রাইট ক্লিক করলাম, এখানে এই ফোল্ডারে এই জায়গাটাতে রাইট ক্লিক করলাম, এখানে নিউ নামে একটা অপশন আছে, নিউ দিয়ে আমি একটা টেক্সট ডকুমেন্ট নামে একটা ফাইল খুলবো। আমি আপাতত কোশ্চেন পড়ছি না, সো কোশ্চেনের দিকে মানে কমেন্টের দিকে মনোযোগ না দিয়ে আমি কি দেখাচ্ছি সেটা দেখো, পরে আবার বলবা কিভাবে করাইছেন ভাই, আবার একটু দেখান। তাহলে টেক্সট ডকুমেন্টে আমি ক্লিক করলাম, আমার এখানে টেক্সট একটা ডকুমেন্ট তৈরি হলো। ঠিক আছে, আপাতত আমি এটার নামকরণ করছি না, এটা যেভাবে আছে আমি সেভাবে রেখে দেবো। সেভাবে রেখে দিয়ে আমি চাচ্ছি এবার এটাকে ওপেন করি। হ্যাঁ, ডাবল ক্লিক করে ওপেন করলাম,
ওপেন করে এখানে আমি এখন কোড লেখা শুরু করব। এখানে আমি কোড লেখা শুরু করব এবং সেই কোডটা কিভাবে লেখা শুরু করব? প্রথমত আমি কিভাবে লিখব যে doc type html doc type html। তোমরা এই কথাটা সবসময় মানে অনেক তোমরা বইতে হয়তো দেখেছো যে doc type html একটা কথা লেখা থাকে। এটার এক্সপ্লেনেশন আমি এখন দিচ্ছি না, একটু পরে দিব। হ্যাঁ, এটা মানে কি এখন যদি বলেও দিই, এটা মানে হচ্ছে আমি যে ডকুমেন্টটা লিখতেছি, আমি একটা ডকুমেন্ট লিখতেছি, এই ডকুমেন্টটা হচ্ছে এটা টাইপ হচ্ছে html। মানে আমি বোঝাচ্ছি সোজা কথা, আমি আমার যেটা ব্রাউজার দিয়ে তো আমি এটা ওপেন করবো, ঠিক না? এই ফাইলটা ওপেন করবো, তাহলে আমি আমার ব্রাউজারকে বলে দিব যে আমার এই ডকুমেন্টটা হচ্ছে একটা html ফাইল, আর কিছু না, এটা কাজ আর কিছুই না। তারপর তুমি কি করতে পারো, একটা html এর মধ্যে বা একটা html ফাইলের মধ্যে তোমাকে html দিয়ে শুরু করতে হবে, html এই কথাটা দিয়ে শুরু করতে হবে, এই ট্যাগটা দিয়ে শুরু করতে হবে, এবং অবশ্যই অবশ্যই এটার একটা আমাদের ক্লোজিং ট্যাগও থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ফরওয়ার্ড স্ল্যাশ হবে, এটা আমার বইতে হয়তো একটু ভুল দেওয়া ছিল, এটা অবশ্যই অবশ্যই আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ হইতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ হইতে হবে, তাহলে আমাদের এখানে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটা করব। তাহলে কি করলাম, প্রথমে এই ডক টাইপ এইচটিএমএল কথাটা লিখলাম, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বোঝানো, হ্যাঁ, আমার কম্পিউটারকে বা ব্রাউজারকে বোঝানো এটা একটা ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টটার টাইপ, এটা টাইপ হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। তারপর আমি যেহেতু এটা এইচটিএমএল, সবকিছুই ট্যাগের মধ্যে থাকবে। একটা এইচটিএমএল বানাতে গেলে, কোডিং করতে গেলে সবকিছুই তোমার ট্যাগের মধ্যে থাকে। যেমন এখানে আমি একটা ট্যাগ দিয়েছি, দেখো, এইচটিএমএল এর ট্যাগ, এবং এটা শুরু এবং এটা শেষ, এটা শুরু এন্ড এটা কিন্তু শেষ। তোমার যদি লেখাটা দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে বলবো, আমি আরো বড় করে দেবো। হ্যাঁ, ফাইন। এখন আমি এর মাঝখানে কিছু লেখা লিখবো। আমরা এখন দেখি এইচটিএমএল এর স্ট্রাকচারটা কেমন হয়। এইচটিএমএল এর দুইটা পার্ট থাকে, একটা এইচটিএমএল এর পেজে দুইটা পার্ট থাকে, একটাকে আমরা বলি হেড। হেড হচ্ছে একটা ট্যাগ। দেখো, আমি সবকিছু যা কিছু লিখবো, এখন থেকে যা কিছু লিখবো সবকিছু ট্যাগের মধ্যে লিখবো। দেখো, একটা ওপেনিং ব্র্যাকেট আছে এবং একটা ক্লোজিং ব্র্যাকেট আছে। তাহলে এটা কি, এই পুরো জিনিসটা কি, একটা ট্যাগ বোঝানো হচ্ছে, একটা ট্যাগ, যেটা হচ্ছে হেড নামে একটা অংশ। এবং যেহেতু হেড নামে একটা অংশ শুরু করেছি, অবশ্যই এই হেড নামের অংশটা শেষ করতে হবে। তার জন্য আমি কি করব, এই সেম হেড কথাটাই লিখবো, হেড লিখবো এবং তার আগে একটা স্ল্যাশ দিয়ে দেব। তাহলে এর মানে কি, এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এইটা হচ্ছে হেডের শুরু, এটা হচ্ছে হেডের শেষ। তাহলে এই ট্যাগের মাঝখানে তুমি যাই লিখবা, শুরু এবং শেষের মাঝখানে তুমি যাই লিখবা, সবকিছুই হেড হিসেবে বিবেচিত হবে। এবং হেডের মধ্যে আরো ট্যাগ থাকতে পারে চাইলে, এগুলো হচ্ছে নেস্টেড টাইপের। হ্যাঁ, যে তুমি একটার ভিতরে আরেকটা ট্যাগ, সেটার ভিতরে আরেকটা ট্যাগ দিয়ে দিতে পারো। যেমন সবার বাইরে কি ছিল, দেখো, একটা এইচটিএমএল ট্যাগ ছিল না? এইচটিএমএল এর শুরু ছিল, এই দেখো এখানে এইচটিএমএল এর শুরু, এইচটিএমএল এর শেষ একটা ট্যাগ, এটাকে বলা হচ্ছে স্টার্টিং ট্যাগ, কারণ এখানে কোনো স্ল্যাশ নাই। আর এটাকে বলা হচ্ছে এন্ডিং ট্যাগ, কারণ এখানে একটা স্ল্যাশ আছে। তাহলে এইচটিএমএল শুরু হয়েছে এখানে, এইচটিএমএল শেষ হয়েছে এখানে, এটা একটা ট্যাগ, এটা দিয়ে বোঝাচ্ছে এটা একটা এইচটিএমএল ফাইল। তারপর সেটার ভিতরে আমি আরেকটা ট্যাগ দিচ্ছি, সেই ট্যাগের নাম কি, হেড নামে একটা ট্যাগ, এবং সেই হেড নামে ট্যাগের শুরু এখানে, শেষ এখানে। তাহলে সেক্ষেত্রে হেডের ভেতরে আমি চাইলে আরো অনেক 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 ট্যাগ ইউজ করতে পারবো। এবং ট্যাগ মানে কি, ট্যাগ মানে যে বললাম কোডিং ইনস্ট্রাকশন, ঠিক আছে? কোডিং ইনস্ট্রাকশন। তাহলে এখানে আমি একটা টাইটেল দিব, TITLE, টাইটেল, এবং টাইটেল ট্যাগটারও শুরু আছে শেষ আছে। তাহলে এখানে একটা টাইটেল ট্যাগ শুরু করলাম, শেষ করি নাই, অবশ্যই এখানে শেষ করতে হবে। তাহলে আমি এখানে টাইটেল লিখি এবং তার আগে একটা স্ল্যাশ দিয়ে দিই। তাহলে আমরা যেটা করছি, একটা এইচটিএমএল ফাইল বানালাম, তার ভিতরে হেড নামে একটা অংশ নিলাম, সেই হেডের ভিতরে টাইটেল নামে আরেকটা ট্যাগ লিখলাম, যে ট্যাগের ভিতরে আমি লিখবো, ধরো কি লিখবো, আওয়ার ফার্স্ট ওয়েবসাইট বা ওয়েব পেজ বললে ভালো হয়, ঠিক আছে? তাহলে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করার চেষ্টা করলাম, এবং একটা এইচটিএমএল এর মধ্যে নরমালি দুইটা পার্ট থাকে, একটা এইচটিএমএল এর মধ্যে দুইটা পার্ট থাকে, একটাকে বলা হয় হেড অংশ এবং একটাকে বলা হয় বডি পার্ট। তো
তো হেড অংশের কাজ আপাতত হয়ে গেছে। আমি এখানে একটা টাইটেল দিয়েছি। টাইটেল কোথায় যাবে সেটা বোঝাবো, একটু পরে বলতেছি। আরেকটা অংশ থাকবে যেটাকে আমরা বলছি বডি পার্ট। তাহলে বডি নামে একটা ট্যাগ আছে, সেই বডি নামে ট্যাগটাও শেষ করতে হবে, শুরু আছে শেষ আছে। তাহলে বডি ট্যাগটা শুরু করলাম এখানে এবং বডি ট্যাগটা শেষ করলাম এখানে। ট্যাগ মানে কি আবারও বলি, ট্যাগ মানে হচ্ছে মানে তোমার বোঝার সুবিধার্থে একটা বডি ট্যাগ। তোমরা অনেক এগুলো ট্যাগগুলো মুখস্থ করবে, হ্যাঁ, যে কোন ট্যাগের মানে কি, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের। তাহলে বডি ট্যাগের মধ্যে থাকে হচ্ছে তোমার পুরো ওয়েব পেজটা। একটা ওয়েব পেজে যা যা তুমি লিখা দেখো সবকিছু হচ্ছে বডি পার্টে থাকে। যেমন তুমি চাচ্ছ তোমার বডির মধ্যে শুরু হবে একটা হেডিং দিয়ে শুরু হবে, একটা বড় হেডিং, বড় একটা লেখা দিয়ে শুরু হবে H1। কি লেখা শুরু হবে? সেই লেখাটা থাকবে এরকম যে ওয়েলকাম, হ্যাঁ, ওয়েলকাম ব্যাচ 2022। ধর আমি একটা ওয়েলকাম নোট লিখলাম, বড় করে যেতে লেখা থাকে আমার ওয়েব পেজে। তাহলে আমরা একটা HTML এর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ লিখে তার মাঝখানে দুইটা অংশ লিখলাম, একটা হচ্ছে হেডের একটা অংশ এবং একটা হচ্ছে বডির একটা অংশ, এবং সবকিছুই ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, ট্যাগ মানে কি, এই যে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দিয়ে যা লিখি এটা হচ্ছে একটা ট্যাগ। তাহলে আপাতত এটা আমি সেভ করব। হ্যাঁ, আমি নোটপ্যাড খুললাম, নোটপ্যাডে খুলে আমি এখানে কিছু লেখা লিখলাম, টেক্সট লিখলাম। এখন এটা আমি একটা ওয়েব পেজ হিসেবে সেভ করব। সেভ করতে হলে দেখো এখানে ফাইল নামে একটা অপশন আছে, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ অ্যাজ নামে একটা অপশন আছে, সেভ অ্যাজ। তুমি কিভাবে সেভ করতে চাও ফাইলটাকে, সেভ অ্যাজ অপশনে ক্লিক করলে তোমার কাছে একটা নাম চাইবে, কি নাম দিবা তুমি? তাহলে আমি নাম দিচ্ছি ধরো যে ফার্স্ট ট্রাই। হ্যাঁ, ফার্স্ট ট্রাই, এবং আমরা বলেছি শেষে একটা এক্সটেনশন দিতে হয় .html বা htm। তাহলে আমি .htm দিব, ml দিব না, .htm। এখানে আমি .htm কথাটা লিখেছি, যদিও ছোট, বাট জুম করে দেখার চেষ্টা করো। তারপর আমি এটাকে সেভ করব, দেখো সেভ করলাম। এখন সেভ করে আমি এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে যে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা নতুন ফাইল তৈরি হয়েছে। এখন এই ফাইলটাকে আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে কি আসবে? এই দেখো এখানে একটা ওয়েব পেজ আমরা পেয়ে গেছি, যেখানে বড় করে লেখা আছে ওয়েলকাম ব্যাচ 2022, ওয়েলকাম ব্যাচ 2022। এবং এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো এই লেখাটা কোথায় ছিল। এইটা কিন্তু আমাদের কোডের মধ্যে এই যে বডির ভিতরে ছিল, ঠিক না? দেখো এই যে ওয়েলকাম ব্যাচ 2022, এটা ছিল H1 ট্যাগের ভিতরে। তাহলে H1 ট্যাগ কি মিন করে? H1 ট্যাগ মিন করে এটা একটা হেডিং, এটা একটা টাইটেল পেজের মধ্যে। এবং আমরা দেখেছি HTML এর দুইটা পার্ট, একটা HTML এর মধ্যে দুইটা পার্ট থাকে। কি কি পার্ট? একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। এবং হেড অংশের মধ্যে কি থাকে? টাইটেল থাকে। আর বডি অংশের মধ্যে কিছু লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে। সোজা কথা, বডির মধ্যে যাবতীয় যা কিছু আছে সবকিছুই থাকবে বডির মধ্যে। হেডের মধ্যে তুমি আর কিছুই লিখবে না। বডির মধ্যে এখন তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে, একটা ছবি দিতে হবে, একটা ভিডিও দিতে হবে, তুমি সবকিছু এই বডির মধ্যে লিখবে। আমি সবকিছু ইন ডিটেইলসে তোমাদের ইন ডেপথে দেখাবো। তাহলে আপাতত HTML এর ভিতরে দুইটা অংশ, একটা হেড, একটা বডি। হেডের ভিতরে থাকে টাইটেল, আর বডির মধ্যে থাকে বাকি যা কিছু আছে সবকিছু। এখন বলতে পারো ভাইয়া আপনি যে এই H1 ট্যাগটা লিখলেন, H1 ট্যাগের লেখাটা তো আমি দেখতে পাইলাম যে ওয়েলকাম ব্যাচ 2022, এটা তো আমি আমার এই যে ওয়েব পেজে দেখতে পাইছি। কিন্তু আপনি যে টাইটেল লেখাটা লিখলেন আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, এটা কোথায় গেল? তাহলে এটা কোথাও যায়নি ভাইয়া, একটু খেয়াল করে দেখো সবার পেজের উপর একদম যে আওয়ার ফার্স্ট, এখানে আমি কার্সরটা নেই, দেখো এখানে লিখে আসতেছে আওয়ার ফার্স্ট ওয়েব পেজ। তাহলে ওই যে তুমি একটা নাম দিলা, এটা হচ্ছে এইখানে শো করবে আওয়ার ফার্স্ট ওয়েব পেজ হিসেবে। ঠিক আছে? যেমন আমি যে কোনো ওয়েবসাইটে গেলে, এখানে একটা লেখা ভাষা না, যেমন এখানে ইউটিউবের এখানে কি ইউটিউব লেখা ভাসছে, তার মানে এই ইউটিউবটা যে কোড লিখেছে তার হেড অংশের মধ্যে
টাইটেলে এই ইউটিউব কথাটা লিখে আছে। হেড লেখাটা তাহলে আসে না কেন? ওই যে বললাম হেড লেখাটা নরমালি আসে না, তোমার ওয়েব পেজে দরকার হয় না। হেডের মধ্যে থাকে টাইটেল নামে জিনিসপত্র, হ্যাঁ, টাইটেল, মেটা ডেটা বা অন্যান্য ওয়েব পেজে ব্যাক এন্ডে যে কাজগুলো আছে, হ্যাঁ, পেছনে যেগুলো জিনিসগুলো দরকার সেগুলো লেখা হয়। হেড অংশ কখনোই তোমার ওয়েব পেজের ভেতরে আসবে না, বাট ওই যে বাহিরে কাজ করবে। ওকে, এগুলো কিন্তু খাতায় লেখা লাগবে, হ্যাঁ, এই যে আমি কোডগুলো লিখলাম এগুলো কিন্তু তোমাদের খাতায় লিখে রাখবে, বাট এগুলো কিভাবে কাজ করে সেই কাজগুলো আমি দেখাচ্ছি তোমাদের। ফাইন, তাহলে একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করবা সেটা দেখিয়েছি, কিভাবে লিখবা, সেভ করবা, সেভ করার সময় .html দিতে হবে, এন্ড তারপর সেটা ডাবল ক্লিক করে ওপেন করলেই ডিরেক্ট এরকম ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখন যারা আছে যে ভাই আমার তো ডেস্কটপ নাই, আমি তো হয়তো মোবাইলে প্র্যাকটিস করব, কোথায় করব আমি তো জানি না, বা আমি হয়তো এরকম করে প্র্যাকটিস করতে চাই না, তাহলে those of you who don't have your desktop PC, you can go to, আমি আমার আইপ্যাডে যদি দেখাই দিই, আমি আইপ্যাডে কোডিং করে সেটা দেখাই দিই, ল্যাপটপে দেখাইলে বলবা যে ভাই তো ল্যাপটপে দেখাচ্ছেন, আমার তো ল্যাপটপ নাই, তাহলে আমি ল্যাপটপের স্ক্রিনটা আপাতত অফ করে দিচ্ছি, আমি আমার আইপ্যাডে ব্যাক করি, আইপ্যাডের স্ক্রিনটা শো করি। তাহলে ধরো আমি আমার আইপ্যাডের স্ক্রিনটা শেয়ার করছি, আইপ্যাডের স্ক্রিনে আমি আমার কোথায় যাব, ব্রাউজারে যাই, ব্রাউজারটা ওপেন করলাম এবং এখানে আমি একটা ওয়েবসাইটের নাম লিখবো W3 স্কুল, হ্যাঁ, W3 স্কুল। এই দেখো এখানে একটা ওয়েবসাইট চলে আসতেছে এবং এই ওয়েবসাইটটা খুললেই প্রথমে তোমার HTML নামে একটা পেজ দেবে। তুমি চাইলে এই ওয়েবসাইটে গিয়ে HTML বলো, CSS বলো, বুটস্ট্র্যাপ বলো, যে কোনো কিছু বলো, জাভাস্ক্রিপ্ট বলো, সবকিছু শিখতে পারবে। তোমরা এখানে একটা অংশ দেখতে পাচ্ছ HTML এন্ড CSS, আমি লার্ন HTML এ ক্লিক করলাম, তাহলে HTML এর ভেতরে যা কিছু আছে, যত কিছু সম্ভব সবকিছু আলটিমেটলি মোটামুটি এখানে ভালো একটা রিসোর্স বলতে পারো। এখানে তুমি চাইলে অনলাইনে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, ইভেন কুইজও তুমি দিতে পারবে এখানে। তাহলে যেমন ধরো আমার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো প্রথমে যে ডক টাইপ HTML, হেড, টাইটেল, হেড শেষ হলো বডি, তারপর সেটার ভিতরে একটা হেডিং, তারপর একটা প্যারাগ্রাফ, বডি শেষ HTML। আমি চাচ্ছি এটা আউটপুট কিরকম সেটা দেখতে, তাহলে আমি কি করব, আমি এখানে ট্রাই ইট ইয়োরসেলফ এ ক্লিক করব। যখনই ট্রাই ইট ইয়োরসেলফ এ ক্লিক করলাম, দেখো এখানে একটা পেজ চলে আসছে যেখানে বাম পাশে কোড লেখার জায়গা আছে, তুমি এখানে এডিট করতে পারবে এবং এডিট করে রান দিলে ডান পাশে তোমার আউটপুটটা দেখাবে। যেমন আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করতে চাই, হ্যাঁ, আমি এখানে ধরো আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করতে চাই, বা আমি এখানে আরেকটা হেডিং দিতে চাই। তো হেডিং দেওয়ার জন্য আমি তোমাদের বলেছি কোন ট্যাগ ইউজ করতে হয়। তো আমি যদি এখানে একটা হেডিং দেই, ধরো এটা হচ্ছে আমার H2 লিখলাম, আমার লেখাগুলো খেয়াল করো, H2 লিখলাম এবং লিখলাম যে দিস ইজ ফ্রম 10 মিনিট স্কুল, হ্যাঁ, MS। তারপর এই H2টা শেষ করতে হবে আমাকে, তাহলে আমি কি লিখবো, ওপেনিং ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ H2, এটা দিয়ে আমি আমার ট্যাগটা শেষ করে দিলাম। এখন যদি আমি এটা সেভ করি, দেখো এই যে রান, এখানে রান নামে একটা বাটন আছে, রানে ক্লিক করি, দেখো আমার ডান পাশের ছবিতে দিস ইজ ফ্রম 10 MS একটা হেডিং চলে আসছে। এবং একটু খেয়াল করে দেখো এই হেডিংটা, যে হেডিংটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই হেডিংটা কিন্তু উপরের হেডিং এর থেকে ছোট, ঠিক না? উপরের দিস ইজ এ হেডিং এই লেখাটা যতটা বড়, আমার নিচের দিস ইজ ফ্রম 10 মিনিট স্কুল এই হেডিংটা কিন্তু একটু ছোট আসছে। কেন ছোট আসছে? কারণ আমি এখানে এই যে H2 ইউজ করেছি, আমার কোডের মধ্যে আমি H2 ইউজ করেছি। তুমি চাইলে H3, H4, H5, H6 যত ইচ্ছা তত ইউজ করতে পারো। সেক্ষেত্রে কি হবে, তোমার হেডিংটা ছোট হওয়া শুরু করবে, ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি তাহলে আমাদের ওয়েবসাইট আমি অনলাইনে গিয়ে কিভাবে করবো সেটা দেখানো হয়ে গেছে। তুমি চাইলে এখানে নিজের মতো সবকিছু মুছে দিয়ে নিজের মতো কোড লিখতে পারবা, ঠিক আছে? নিজের মতো কোড লিখে রান দিলে রান হয়ে যাবে, এখানে ডান পাশে ছবি দেখাই দিবে। তুমি চাইলে তোমার মোবাইলেও তুমি লিখতে পারো, হ্যাঁ, মোবাইলেও তুমি HTML এ কোডিং করতে পারো।
সেক্ষেত্রে তোমরা মোবাইলে অ্যান্ড্রয়েডের জন্য সার্চ করবা, সার্চ করলে আসলে পেয়ে যাবা। আমি আপাতত স্পেসিফিকলি কিছু বলতে চাচ্ছি না কোনো ওয়েবসাইট অ্যাপের নাম, বাট তোমরা সার্চ করলেই পাবা যে হ্যাঁ যে HTML ইন অ্যান্ড্রয়েড সার্চ করো, গুগলে সার্চ করলাম, দেখো এখানে তোমার আলটিমেটলি অনেকগুলো তুমি অ্যাপের নাম পেয়ে যাবা। হ্যাঁ, অ্যাপের নাম পেয়ে যাবা। সো লার্ন HTML গুগল প্লে স্টোরে আছে, বিভিন্ন ধরনের অ্যান রাইটার ফ্রি HTML এডিটর, হ্যাঁ এটার নাম কেউ বলেছো। সো তুমি যেটা করবা এই অ্যাপগুলো নামিয়ে তুমি মোবাইলেই HTML ডেভেলপমেন্ট করতে পারবা। ঠিক আছে, ফাইন। এখন আমি অনলাইনে দেখালাম, তোমাদের অফলাইনে দেখালাম কিভাবে ডেস্কটপ থেকে করতে পারো, কিভাবে মোবাইলে করতে পারো সেটাও বলে দিলাম। এখন তোমাদের কিছু কোয়েশ্চেন যাই। H6 কি? H6 হচ্ছে ছোট, হ্যাঁ হেডিংটা ছোট হতে থাকবে। H1 মানে সবচেয়ে বড় হেডিং, H2 মানে তার থেকে ছোট হেডিং, H3 মানে তার থেকে ছোট হেডিং, এইভাবে করে করে হেডিং গুলোর সাইজ। এক্সামে কিভাবে আসবে? হ্যাঁ এক্সামে কিভাবে আসবে সেটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমিও তোমাদের দেখিয়ে দিব। হ্যাঁ, তোমাদের বলা হবে এক্সামে এরকম দিয়ে দিবে, তোমাকে আউটপুট দিয়ে দিবে, এই যে এরকম দিয়ে দিবে, বলবে যে এইটা লেখার জন্য তুমি HTML কোড লিখো। দিস ইজ এ হেডিং, দিস ইজ ফ্রম 10 মিনিট স্কুল, দিস ইজ এ প্যারাগ্রাফ। এই লেখাটা শো করার জন্য তুমি একটা HTML কোড লিখো। তাহলে তোমাকে কি করতে হবে, ওই HTML এর শুরু শেষ, তারপর হেড অংশ, বডি অংশ, এগুলো লিখে লিখে এই কোডটা বানাইতে হবে। ভাইয়া ডিলিটেড টেক্সটের জন্য DE বা ডেল ট্যাগ না দিয়ে স্ট্রিক, হ্যাঁ অনেক ট্যাগের অল্টারনেটিভ ট্যাগ আছে। ঠিক আছে, একটা ট্যাগ যে কাজ করে অন্য ট্যাগ দিয়ে ওই কাজ করানো যায়। সো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এমবেডেড কোডিং মানে কি? এমবেডেড কোডিং ইনস্ট্রাকশন, এমবেডেড কোডিং কথাটা না, এমবেডেড কোডিং ইনস্ট্রাকশন। এমবেডেড মানে ওই যন্ত্রের সাথেই দিয়ে দেয়া, ওই যন্ত্রের সাথেই দিয়ে দেয়া। ঠিক আছে, তোমার সাথে তোমার হাত পা এমবেডেড, তোমার হার্ট এমবেডেড। ঠিক আছে, তোমার বডির সাথে তোমার হার্টটা এমবেডেড, তোমার হার্টটা বডির সাথে মানে লাগানো। ঠিক আছে, দিয়ে দেয়। হ্যাঁ, সো না তোমার ইউ ডোন্ট নিড অ্যান আইপ্যাড, ইউ ডোন্ট নিড অ্যান আইপ্যাড মানে ফর ডেভেলপিং HTML কোডস। হ্যাঁ, তুমি তোমার মোবাইল দিয়ে করতে পারো, তুমি তোমার ডেস্কটপ দিয়ে করতে পারো, তুমি তোমার ফোন দিয়ে করতে পারো, অ্যান্ড্রয়েড দিয়ে করতে পারো, মানে এনিথিং। HTML হচ্ছে এতই সহজ একটা ভাষা যেটা যে কোনো কিছু দিয়ে করা যায়। হ্যাঁ, H1 ট্যাগ তোমার যতবার ইচ্ছা তুমি ততবার ইউজ করতে পারবে, কেউ মানা করবে না তোমাকে। পি না দিয়ে H2 না দিয়ে P2 দিতে পারতাম। আচ্ছা, H2 হেডিংটা না দিয়ে আমি কি P2 দিতে পারতাম কিনা? হ্যাঁ অবশ্যই দিতে পারতাম, কেন পারতাম না? কিন্তু সেক্ষেত্রে সেটা প্যারাগ্রাফ হয়ে যেত আর H2 হেডিং থাকতো না। ঠিক আছে, যেমন ধরো আমাদের এই এখানে আমরা যদি কি করি, H1 লিখছি, ধরো আমি এই লেখাটাই H2 দিয়ে লিখতে চাই, তাহলে কি হবে দেখো, ডিরেক্ট আমি এটা তোমাদের দেখাই দিই। H2 এই সেম লেখাটাই লিখবো। হ্যাঁ, আচ্ছা আমি সেম লেখাটাই লিখি, জাস্ট H1 H2 এগুলো চেঞ্জ করে দিব। তাহলে আমি এখানে সেম লেখাটাই লিখবো, সেম লেখাটাই লিখলাম। একবার হচ্ছে H1 দিয়ে লিখছি, একবার H2 দিয়ে লিখলাম, আরেকবার H3 দিয়ে লিখলাম, সেম লেখা। হ্যাঁ, কিন্তু জাস্ট খালি H1 H2 ওগুলো চেঞ্জ করতেছি। H4 H4 এটা লিখলাম। এখন আমি এটা সেভ করব, কন্ট্রোল S দিয়ে সেভ করা যায়, বা তোমরা এখানে ফাইলে গিয়ে সেভ করতে পারবা। সেভ করে এখন যদি এই ওয়েব পেজটাকে, তুমি যে ওয়েব পেজটা বানাইছিলা, এটাকে রিফ্রেশ করো, দেখো এখানে কিছু নাই, জাস্ট আছে ওয়েলকাম ব্যাচ 2022। এটাকে রিফ্রেশ করলে দেখো কতগুলো লেখা পাচ্ছ। ঠিক আছে, তো তুমি H2 এর জায়গায় P2 দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট সেক্ষেত্রে সেটার হেডিং থাকবে না, সেটা প্যারাগ্রাফ হয়ে যাবে। আর P2 তো দেওয়াই যাবে না, P2 তো নাই, P2 নামে কোনো ট্যাগ নেই, P নামে প্যারাগ্রাফ ট্যাগ আছে, P নামে ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ বোঝায়, P2 না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছো ডক টাইপ HTML এটা কেন লিখবো? আমরা এখানে যে ডক টাইপ HTML লিখেছি এটা কেন লিখবো? আচ্ছা, তুমি চাইলে এটা এখন নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ সবকিছু এখন আপডেট হয়ে গেছে তো HTML5 এ। সো তুমি এটা চাইলে নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট এটা লিখলে ভালো। ধরো অনেক পুরাতন কোন একটা ওয়েবসাইট বা ওয়েব ব্রাউজার, অনেক পুরাতন ভার্সনে, যারা অনেক আগের কালে মোবাইল ইউজ করে, ওদের মোবাইলে হয়তো
বা ওদের পিসিতে যখন তুমি এটা অন করবে এই ডকুমেন্টটা, তখন এটা এইচটিএমএল হিসেবে গণ্য হবে না। হ্যাঁ, বুঝবে না, কম্পিউটার বুঝবে না যেটা এইচটিএমএল, ব্রাউজার বুঝবে না। এই জন্য এটা বলে দেয়া যে এটা ডকুমেন্টটা হচ্ছে এইচটিএমএল এর টাইপ। হ্যাঁ, এইচটিএমএল টাইপের একটা ডকুমেন্ট। না লিখলেও হয়তো, কোনো সমস্যা নেই, কারণ এখন আমাদের আধুনিক যুগে সবকিছু স্মার্ট হয়ে গেছে। ব্রাউজারও স্মার্ট, ব্রাউজার বুঝে নেয় যেটা, অটোমেটিকই বুঝে নেয় এটা একটা এইচটিএমএল ফাইল। H2 ইউজ না করে H3 ইউজ করা যাবে। হ্যাঁ, করা যাবে না কেন? এই যে দেখো আমি এখানে H3 ইউজ করে তো তোমাদের আউটপুট দেখালাম। সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, এটা ছিল H1 যেটা সাইজ সবচেয়ে বড়, এটা H2 যেটা সাইজ একটু ছোট, এটা H3 যেটা সাইজ আরো ছোট, এটা H4 যেটা সাইজ আরো ছোট। বাট সবগুলোই কিন্তু বোল্ড করে দেয়া আছে, দেখো একটু মোটা করে দেয়, মানে হেডিং বোঝাচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাট্রিবিউট? আচ্ছা, আমি অ্যাট্রিবিউটটাও দেখাবো আজকে। অ্যাট্রিবিউট আর ওগুলো দেখিয়ে আশা করি শেষ করতে পারবো। হ্যাঁ, আর 5টা মিনিট সময় নেবো তোমাদের। হেডিং দেখানো হয়ে গেছে, একটা বডির মধ্যে আমরা হেডিং দেখিয়ে ফেলেছি। হ্যাঁ, ওয়েলকাম ব্যাচ 2022, দিস ইজ আওয়ার থার্ড ক্লাস অন HTML। হ্যাঁ, আমি এটা লিখে দিই HTML, এই কথাটা লিখলাম। হাই, দিস ইজ ইমরান মুস্তফা ফ্রম CSE বুয়েট। আমি জাস্ট আমার কিছু কথা লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, আমি এটাকে আবার একটু রিফ্রেশ করে দিই, যেখানে 4টা কথা, হ্যাঁ 4টা জিনিস লিখলাম। এখন আমি আমার সম্পর্কে একটু ডিটেলস লেখার চেষ্টা করবো। হ্যাঁ, বা এই কোর্স সম্পর্কে চলো আমরা ডিটেলস লেখার চেষ্টা করবো। তাহলে আমি এখানে কি আরেকটা ট্যাগ ইউজ করবো, যে ট্যাগটা কি, পি ট্যাগ। একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, আমি একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি। ভাইয়া সেভ করছেন কিভাবে আরেকবার দেখান। সেভ করছি কিভাবে, এই দেখো, এই যে ফাইলে গিয়ে, এটা হচ্ছে নোটপ্যাড, ওপেন করছি নোটপ্যাড, নোটপ্যাডে ওপেন ফাইলে ক্লিক করছি, সেখানে অনেকগুলো অপশন আছে, ওপেন, সেভ, সেভ এজ। তুমি সবার প্রথমে যখন সেভ করবা তখন সেভ অ্যাজ এ ক্লিক করবে, অ্যাজ এ ক্লিক করে নামের শেষে একটা .htm দিয়ে সেভ টিপ দিলে সেভ হয়ে যাবে। আর যখন এরপরে বারবার এডিট করবা, যে এখন আমি এডিট করতেছি, এডিট করার পরে তুমি কি করবা, ফাইলে গিয়ে সেভ দিলেই হয়ে যাবে, জাস্ট আর কিছুই না। এখন আমি চাচ্ছি আমার সম্পর্কে ডিটেলস তোমাদের জানাবো। তাহলে লিখবো যে আই এম ফ্রম গাজীপুর, ধরো এটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট। আমি চাচ্ছি আমার প্যারাগ্রাফটা শেষ হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, এই কথাটা লিখে স্ল্যাশ দিয়ে পি দিলাম। তার মানে আই এম ফ্রম গাজীপুর, এই লেখাটা কি হবে, একটা প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে আমি লিখলাম, পি ট্যাগের মাঝখানে আমি লিখলাম। তাহলে এই লেখাটা একটা প্যারাগ্রাফ হিসেবে আমার ওয়েব পেজে শো করবে। তাহলে এটা সেভ করি, Ctrl+S চেপে, তারপরে এখানে আমি রিফ্রেশ করি, দেখো কি আসে, এই আই এম ফ্রম গাজীপুর এই লেখাটা আসছে। আই এম ফ্রম গাজীপুর এই লেখাটা একটা প্যারাগ্রাফ হিসেবে আসছে। এখন আমি আরেকটা নতুন প্যারাগ্রাফ লিখবো। নতুন প্যারাগ্রাফ লিখতে নিচে আমি যাই, নিচে গিয়ে আরেকটা প্যারাগ্রাফ লিখি, আরেকটা প্যারাগ্রাফের ট্যাগ দিলাম পি, এবং ক্লোজিং ট্যাগও দেই সাথে সাথে, এবং মাঝখানে কিছু লেখা লিখে আই কি লিখবো, আই লাভ টু টিচ মাই স্টুডেন্টস, এই লেখাটা লিখলাম। এটা নতুন একটা প্যারাগ্রাফ, কারণ নতুন পি এর মধ্যে আমি লিখেছি। এখন যদি আমি চেষ্টা করি যে আমি এটা সেভ করব, এখন সেভ করলে কি হচ্ছে দেখি। এখন সেভ করে আমি আমার এখানে ব্যাক করি, রিফ্রেশ করি, দেখো আমি নতুন একটা প্যারাগ্রাফ এখানে পেয়ে গেছি, যে আই লাভ টু টিচ মাই স্টুডেন্টস। এখানে আমি একটু জুম করে দিই যাতে বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এখানে 2টা প্যারাগ্রাফ আসছে। এখন তোমাদের ব্রাউজারে বা তোমরা চাইলে যেটা করতে পারো, যে তোমরা চাইলে একই প্যারাগ্রাফের মধ্যে এই 2টা জিনিস লিখতে পারতো না, যে আমার তো 2টা পি ট্যাগ দেওয়ার দরকার নাই ভাই, আমি একটা পি ট্যাগের মধ্যে এই 2টা লেখা লিখতে পারি, শুধু শুধু 2টা প্যারাগ্রাফ লিখবো কেন? আমি তো চাইলে এখানে আমি আরেকটা দিই, একটা হেডিং দেই, হ্যাঁ একটা হেডিং দেই H2 another way, আরেকটা ওয়ে, তো another example of paragraph tag। আমি এখানে একটা হেডিং দিচ্ছি, হেডিংটা সেভ করি, দেখি কি আসে। আমি এখানে একটা হেডিং অ্যাড করলাম যে another example of paragraph tag। আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমি এই প্যারাগ্রাফ ট্যাগটা
আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ। একটা প্যারাগ্রাফের মধ্যে আগে যেমন দুইটা প্যারাগ্রাফ ট্যাগ লিখেছিলাম, এখন আমি কাজ করবো একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই দুইটা লেখা লিখবো, দেখি কি আসে। তাহলে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিচ্ছি পি, এবং একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করছি, এবং এর মাঝখানে আমি এই লিখাই দুইটা লেখা একসাথে লিখবো। হ্যাঁ, যে আই এম ফ্রম গাজীপুর, তারপর ডট একটা কি দিলাম, ফুল স্টপ, আই লাভ টু টিচ মাই স্টুডেন্টস, এটা লিখলাম। তাহলে আগের বার দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখেছি, এখন একটা প্যারাগ্রাফের মধ্যে দুইটা জিনিস লিখে ফেললাম। আগের বারে দুইটা আলাদা প্যারাগ্রাফে যাতে প্যারাগ্রাফ ট্যাগে যা লিখেছি, এখন একটা প্যারাগ্রাফ ট্যাগেই আমি পুরো জিনিসটা লিখে ফেলেছি। তাহলে এবার এটা সেভ করে দেখি পার্থক্য কোথায়। দেখো, সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, বা এখানে ফাইলে গিয়ে সেভ ক্লিক করলাম, তারপর এখানে আমি আমার পেজটা রিফ্রেশ করবো। এখন একটু খেয়াল করে দেখো, রিফ্রেশ করলাম, দেখছো এইবার এই লেখাটা একই লাইনে চলে আসছে। একটা প্যারাগ্রাফ দেওয়ার কারণে একই লাইনে চলে আসছে, কিন্তু আমি তো চাই না একই লাইনে, আমি চাই একটা লাইন থাকবে তারপর নিচে লাইন থেকে শুরু হবে। তাহলে কি করা যায়? হোয়াট ইজ দ্য সলিউশন? দ্য সলিউশন ইজ, তুমি চাইলে দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ লিখতে পারো, তাহলে এইভাবে দুইটা আলাদা আলাদা লাইনে আসবে। অথবা অথবা আমি যেটা করতে পারি, এই সেম জিনিসটার মধ্যেই, সেম জিনিসের মধ্যে আমি একটা এক্সট্রা ট্যাগ অ্যাড করব। এই গাজীপুর লেখার মাঝখানে আমি একটা এক্সট্রা ট্যাগ ইউজ করব। সেটা একটা কি দেখো, সেটা একটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট বিআর, এই ট্যাগটা ইউজ করি, বিআর এই ট্যাগটা ইউজ করি এবং এটা সেভ করি। তাহলে আমি এক্সট্রা জাস্ট এই বিআরটা অ্যাড করলাম। তাহলে বিআরটা অ্যাড করার আগে কি ছিল দেখো, এরকম ছিল, একই লাইনে প্যারাগ্রাফটা, একই লাইনে প্যারাগ্রাফটা চলে আসছে। যখনই বিআর দিয়ে সেভ করেছি, এটাকে যদি এখন রিফ্রেশ করি, দেখো নিচে চলে গেছে। তাহলে আমি যখনই বিআর ট্যাগটা ইউজ করলাম, তখন কি করলো আমার কম্পিউটার, তখন আমার এই গাজীপুরের পরে যে অংশটা খালি আছে, সে কি করলো, পুরো লাইনটাকে খালি রেখে দিল না, পুরা লাইনটাকে খালি রেখে পরের লাইনে নিয়ে গেল, বিআর এর পরের অংশকে পরের লাইনে নিয়ে গেল। তার মানে এই বিআর ট্যাগটা দিয়ে কি করা হয়েছে, একটা ব্রেক দিয়ে দেওয়া হয়েছে, লাইন ব্রেক দেওয়া হয়েছে, যে না আমি এই লাইনে আর কিছু লিখতে চাই না, আমি নিচের লাইনে চলে যাব। তুমি চাইলে এখানে 1000 বার বিআর লিখতে পারো, যেমন আমি এখানে একটা বিআর লিখছি, এবার আমি আই লাভ এর পরে আরেকটা বিআর লিখবো, ঠিক আছে, এখানে একটা বিআর লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে সেভ করে দেখি, দেখবা এবার এই আই লাভ এর পরে যে কথাটা আছে, টু টিচ মাই স্টুডেন্টস, দেখবা এটা পরের লাইনে চলে গেছে। সেভ করি, রিফ্রেশ করি, দেখো এই যে আই এম ফ্রম গাজীপুর, আই লাভ, তারপরে টু টিচ মাই স্টুডেন্টস, এটা অন্য লাইনে চলে গেছে। এখন চাইলে তুমি একবার না, হাজার হাজার বার বিয়ার লিখতে পারো, কেউ মানা করবে না, যত ইচ্ছা তত বিয়ার লিখতে পারো, এখানে আরো বিয়ার দিই, ঠিক আছে। আমি এখানে 3টা বিয়ার দিলাম, তাহলে কি হবে, এখানে আমি 3টা বিয়ার দিয়েছি, তার মানে 3টা লাইন ব্রেক হয়ে যাবে, 3টা লাইন খালি হয়ে যাবে। তাহলে গিয়ে সেভ করে এখানে ব্যাক করি, রিফ্রেশ করি, দেখো আই লাভ এর পরে 3টা লাইন এখানে গ্যাপ হয়ে গেছে। আমি ব্রেভ ব্রাউজারটা ইউজ করছি, তোমরা যে কোনো ব্রাউজার চাইলে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং আমি তোমাদের আরো অনেক অনেক ট্যাগ দেখাবো। হ্যাঁ, তোমরা অনেকে বলতেছো যে ব্রেক ট্যাগ বলো বা ডেল ট্যাগ বলো, অনেকগুলো ট্যাগ আছে, সব ট্যাগ দেখাবো, কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে সময় দাও, একটু সময় দাও, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, অবশ্যই পারবো, মানে আমি দেখাবো, সব দেখাবো। পি এর ভিতরে H2 লিখলে P2 এটা দিলে হবে কি ভাইয়া? আচ্ছা, আমরা একটু খেয়াল, চলো এটা ট্রাই করে দেখি। একটু আগে বললাম HTML হচ্ছে কি, একটা নেস্টেড লুপ সাপোর্ট করে, নেস্টেড ট্যাগ সাপোর্ট করে। যেমন দেখো, আমরা সবার বাইরে কিন্তু একটা ট্যাগ ইউজ করেছিলাম, সেটা কি ট্যাগ ছিল, সবার বাইরের ট্যাগ, সেটা ছিল কি HTML ট্যাগ। সবার বাইরে আমরা একটা ট্যাগ ইউজ করেছি, সেটা ছিল HTML ট্যাগ। আমি একটু ছোট করি, তাহলে বোঝা যাবে। সবার বাইরে কিন্তু একটা HTML ট্যাগ ছিল, দেখছো, শুরু শেষ। সেই HTML এর ভেতরে আমি একটা ট্যাগ লিখেছিলাম, দুইটা ট্যাগ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তারপর সেই বডির ভিতরে আবার আমি অনেকগুলো ট্যাগ লিখেছি, একটা H1 ট্যাগ, তারপর H2 ট্যাগ, এরকম করে করে লিখেছি।
যেমন আমি পি একটা ট্যাগ লিখেছি, সেই পি এর ভেতরে আমি আবার আরো ট্যাগ লিখেছি, এই যে বি আর নামে একটা ট্যাগ লিখেছি। ঠিক আছে, তাহলে আমি কি করতেছি, একটা ট্যাগের ভেতরে আরেকটা ট্যাগ, আরেকটা ট্যাগের ভেতরে আরেকটা ট্যাগ লিখতে পারি। এখন তোমাদের কোয়েশ্চেন যে ভাইয়া আপনি তো প্যারাগ্রাফ লিখলে প্যারাগ্রাফ হয়, আপনি H1 লিখলে একটা হেডিং 1 বড় একটা হেডিং হয়, তাহলে আমি যদি প্যারাগ্রাফের ভেতরে হেডিং লিখি তাহলে কি হবে? তাহলে প্যারাগ্রাফের ভেতরে হেডিং লেখাটা এটা কোনো মেক সেন্স করে না। এটা কি মেক সেন্স করে যে তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো ওটাকে আবার তুমি হেডিং বানাবা? মেক সেন্স করে না। বাট তাও তোমাদের কোয়েরির জন্য আমি যেটা করি, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, নতুন প্যারাগ্রাফ, ধরো প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, স্ল্যাশ দিয়ে প্যারাগ্রাফ লিখলাম, এবং এখানে আমি লিখতে চাচ্ছি যে ধরো I am the founder of binary 01 school। আমি এটা লিখলাম। আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি, তোমরা যদি না দেখতে পাও আমি জুম করি। আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, এই যে নতুন প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, এবং এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলাম যে I am the founder of binary 01 school ইউটিউব চ্যানেল, সাপোজ ইউটিউব চ্যানেল। তাহলে আমি এই প্যারাগ্রাফটার মধ্যে, তোমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া এই পি ট্যাগের মধ্যে আপনি যদি একটা এইচ ট্যাগ লিখেন তাহলে কি হবে? আপাতত পি ট্যাগের কাজ তো বুঝোই, এটা প্যারাগ্রাফ বোঝাবে। তাহলে এটাকে সেভ করলে কি হবে, আমি আমার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে আমি একটা প্যারাগ্রাফ পাবো, এই যে সবার নিচের লাইনে একটা প্যারাগ্রাফ পেয়েছি, I am the founder of binary 01 school YouTube channel। নাও তোমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া আমি এখানে একটা H1 ট্যাগ দিব, তাহলে আমি পি এর ভিতরে একটা H1 ট্যাগ দিই, ধরো বাইনারি স্কুল, এখানে একটা H1 লিখলাম ভিতরে, বাইনারি 01 স্কুল, এই নামটার দুই পাশে আমি একটা H1 ট্যাগ লিখলাম। ঠিক আছে, শুরু শেষ। তাহলে কি হবে? তাহলে এখন যদি আমরা একটা রিফ্রেশ করি তাহলে দেখো, এই যে দেখছো আগে ছিল প্যারাগ্রাফ, কিন্তু এখন কি হয়ে গেল, I am the founder of, এটা তো প্যারাগ্রাফের বাইরে, মানে প্যারাগ্রাফের ভেতরে ছিল পুরাটা। তাহলে ফাউন্ডার অফ ইউটিউব চ্যানেল, এই দুটো প্যারাগ্রাফই রয়ে গেছে, কিন্তু তার ভেতরে আরেকটা ট্যাগ যে ইউজ করেছি, আরেকটা ট্যাগ ইউজ করলাম H1 ট্যাগ, সেটার কারণে এই বাইনারি 01 স্কুলটা H1 হেডিং হয়ে গেছে। তাহলে বাইরে যদিও বলতেছি প্যারাগ্রাফ, বাট ভেতরে আরেকটা H1 ট্যাগ ইউজ করার কারণে যতটুকু H1 ইউজ করেছি, এই যে H1 কিন্তু এখানে ইউজ করেছি এতটুকু, তাহলে এতটুকু আমার হেডিং হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমার হেডিং হয়ে গেছে ঠিক। এন্ড দোজ হু আর মানে থিংকিং যে আসলে ইউটিউব চ্যানেলটা এক্সিস্ট করে কিনা, হ্যাঁ এটা এক্সিস্ট করে, এটা আমার একটা ইউটিউব চ্যানেল ছিলাম, বাট সামহাউ সেটাতে বেশি কন্টেন্ট দিতে পারিনি, বাট কন্টেন্ট কিন্তু মাঝে মাঝে কিছু দিই। আমরা চাইলে ভাবে নেস্টেড লুপ বানাতে পারি। হ্যাঁ, ইভেন হোয়াট ইউ ক্যান ডু ইজ, তুমি চাইলে এখানে আরো কিছু এক্সট্রা ট্যাগ অ্যাড করতে পারবে। যেমন তুমি চাইলে এটাকে আন্ডারলাইন করে দিতে পারো, ইউ দিয়ে মেবি মোস্ট প্রবাবলি আন্ডারলাইন কর, আমার খেয়াল নাই। আমি একটা ইউ ট্যাগ ইউজ করতেছি, আমার বাইরে কিন্তু পি ট্যাগ, বাইরে কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ, বাট তার ভেতরে আমি একটা ইউ ট্যাগ ইউজ করতেছি। ইউ ট্যাগের মানে হচ্ছে আন্ডারলাইন, যতটুকু আমার মনে পড়ে। বাট লেটস সি, ইউ ট্যাগ শুরু করলাম এখানে এবং ইউ ট্যাগ শেষ করলাম এখানে, এবং এটা সেভ করে আমি একটু দেখার চেষ্টা করি যে আসলে কি আসে। হ্যাঁ দেখছো, এই যে ফাউন্ডারের নিচে কিন্তু আগে আমার আন্ডারলাইন ছিল না, বাট এখন কিন্তু ফাউন্ডারের নিচে আমার আন্ডারলাইন চলে আসছে। তাহলে ইউ দিয়ে কি বোঝায়, আন্ডারলাইন। তাহলে আমি কি করতেছি, একটা ট্যাগ তার ভিতরে আরেকটা ট্যাগ তার ভিতরে আরেকটা ট্যাগ, এরকম হাজার হাজার ট্যাগ আমি লিখতে পারবো একটা ভিতরে আরেকটা, কোনো সমস্যা নাই। এবং লাস্ট কথাটা বলে ফেলি, এইচটিএমএল কিন্তু তোমার কেস সেনসিটিভ না। তুমি ছোট হাতের পি দিয়ে লিখলে যা হবে, তুমি যদি এই পিটা কেটে বড় হাতের পি দাও একই কথা। ঠিক আছে, ছোট হাতের পি যা মিন করে বড় হাতের পি কিন্তু একই কথা মিন করে। দেখো এখন বড় হাত বানাই দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, কোনো চেঞ্জ নাই। তার মানে এইচটিএমএল হচ্ছে নন কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ না। তুমি ছোট হাতের লিখো যা আসবে কোড, বড় হাতের লিখো একই আসবে। হ্যাঁ, কত ট্যাগ আছে ভাইয়া, ট্যাগের শেষ নাই, অনেক 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 ট্যাগ। ঠিক আছে, সো
অনেক অনেক বেশি টাইম তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, বইটা খুলবা, বইটা খুলে আমি যেগুলো জিনিসগুলো দেখালাম এগুলো একটু দেখার চেষ্টা করবা যে বুঝো কিনা। হ্যাঁ, বই থেকে লাইন বাই লাইন পড়বা, না বুঝলে কোশ্চেন করবা, ইনশাল্লাহ সেগুলো সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, আজকের ক্লাসটা আর বাড়াবো না, মোটামুটি আমার বেসিক আইডিয়া দেওয়ার কথা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। অ্যান্ড এগেইন থ্যাংক ইউ অল ফর জয়নিং মাই ক্লাস। অ্যান্ড আসলে আবারও যেটা বলছি যে ইউ ডোন্ট নিড টু জাজ, হ্যাঁ, ইউ ডোন্ট নিড টু জাজ ইউর টিচার্স। আমরা এখানে যারা আছি সবাই যথেষ্ট কোয়ালিফাইড, অ্যান্ড মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস হ্যাজ আওয়ার ডিফারেন্ট ওয়ে অফ টিচিং। আমাদের প্রত্যেকেরই ডিফারেন্ট ওয়েতে আমরা শেখাই এবং চেষ্টা করি সবারই আলটিমেটলি একটাই উদ্দেশ্য, তোমাদেরকে কিছু শেখানো। তো তোমরা যদি একটা ওয়ার্ড, একটা লাইনও শিখে যাও আমাদের থেকে, বা আমাদের বলা একটা লাইন যদি তোমাদের ভবিষ্যতে কোনো কাজে লাগে, ওখানে আমাদের সার্থকতা। এবং আশা করি তোমরা বাসায় এই জিনিসগুলো একটু রিয়ালাইজ করবা। আগেও আবারও যে কথা বলছি এখনো বলবো, ট্রাই টু মানে মেক ইউরসেলফ অ্যাডাপ্টেড টু দ্য সোসাইটি। হ্যাঁ, তোমাদের সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। তোমার মতো সমাজ কখনোই হবে না, সিস্টেম তোমাকে তোমার মতো হবে না, তোমাকে সিস্টেমের ভেতরে মিশে যেতে হবে। দেন যখন তোমার সুযোগ হবে তখন তুমি সিস্টেম চেঞ্জ করে ফেলবে। ওকে, এই কথাটা মাথায় রাখবা। সিস্টেমকে তুমি বাইরে থেকে চেঞ্জ করতে চাইলে সিস্টেম চেঞ্জ হবে না, তোমাকে আগে সিস্টেমের ভেতরে ঢুকতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, তারপর তোমাকে দেখতে হবে যে হ্যাঁ এখন তুমি সিস্টেম চেঞ্জ করে ফেলবা। সো আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা ভালো থাকবা, দোয়া করবা, এন্ড বাসায় একটু পড়াশোনা করবা কাইন্ডলি। হ্যাঁ, একটু একটা রুটিন বানাবা, সুন্দর একটা রুটিন বানিয়ে ডেইলি পড়াশোনা করবা। দেখবা ডেইলি পড়াশোনা করলে লাইফে যে কোনো কিছু মানে পড়াশোনা দিয়ে করে ফেলা সম্ভব। হ্যাঁ, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, আই পার্সোনালি ফিল দ্যাট তুমি যদি একটা ডেইলি একটা কন্টিনিউয়াস একটা রুটিন মেইনটেইন করতে পারো লাইফে, সেখানে পড়াশোনার পাশাপাশি তোমার ভালো লাগার জিনিসপত্রকে রাখবা। টিভি দেখা বলো, মোবাইল দেখা বলো, বা ইউটিউবে ভিডিও দেখা বলো, গান গাওয়া বলো, তোমার যে কোনো কিছু প্যাশন থাকতে পারে। তো সেই প্যাশন গুলোর জন্য আলাদা আলাদা সময় রেখে পড়াশোনার জন্য তুমি যদি একটা সময় রাখতে পারো, দেখবা যে ওই রুটিনটা এবং যদি কিছুদিন মেনটেন করার চেষ্টা করো, দেখবা যে আলটিমেটলি লাইফে সবকিছু ব্যালেন্সড হয়ে যাচ্ছে। লাইফে পড়াশোনার পাশাপাশিও তোমার একটা পার্সোনাল লাইফ আছে, তোমার একটা এন্টারটেনমেন্টের জন্য সময় দরকার। তো লাইফের সবকিছুকে ব্যালেন্স করে একটা রুটিন বানাবা, সেই রুটিন বানিয়ে তোমরা একটু নিজের একটু সময় দেওয়ার চেষ্টা করবা। আশা করি তোমরা সবাই অনেক ভালো করবা, এন্ড ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এন্ড যেহেতু আসলে তোমাদের ওই রিকোয়েস্ট গুলো সবসময় মানা যায় না যে আসলে একটা চ্যাপ্টার হোক বা একজন টিচার ক্লাস নেই, একটা চ্যাপ্টার নিলে তো আসলে হবে না। না, যেমন ধরো আমি যদি আজকে একটা ক্লাস নেই এইচটিএমএল এর, কালকে তো সায়েম সেই এইচটিএমএল এর ক্লাস নিলে হবে না। একটা তোমাদের কন্টিনিউটি থাকতে হবে এবং একটা সুন্দর যাতে অর্ডার মেনটেন করা হয়, যাতে আমি আমার মতো করে চ্যাপ্টার 4টা বুঝিয়ে দিতে পারি। আবার আমি সায়েমের মধ্যে ইন্টারফেয়ার করব না। সায়েম সংখ্যা পদ্ধতি যেভাবে পড়াচ্ছে সুন্দর করে পড়াতে পারবে। সো প্রত্যেকটি টিচারকে সময় দাও অ্যাডাপ্ট হতে, তাদের টিচিং মেথডের সাথে নিজেকে একটু খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করো। দেখবে বাই দ্য এন্ড অফ দিস কোর্স তোমার সবগুলো জিনিসই মোটামুটি ভালো লাগবে। এখন শুরুতে অনেক কিছু ভালো নাও লাগতে পারে। সো দ্যাটস অল ফ্রম মি। আসলে তোমাদের জন্য শুভকামনা, তোমরা ভালো থাকবে, দোয়া করবে। আসসালামু আলাইকুম।